আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি এসএসসি পদার্থবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার ভৌত রাশি ও পরিমাপ এটা সুপরে লেকচার নিব। হচ্ছে আজকের লেকচারের পিডিএফ যাদের দরকার তোমরা হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক গ্রুপ অথবা পেজের ইয়া দেওয়া থাকবে, লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে যে পোস্ট আছে ওই পোস্টে কমেন্টে লিখলেই তাদেরকে পিডিএফ গুলো দিয়ে দেওয়া হবে। তো আজকের চ্যাপ্টারটা শুরু করবো প্রথমে হচ্ছে ফ্রগস ফর ডিনার একটা গল্প দিয়ে। হয়তো এই গল্পটা কেউ শুনে থাকতে পারো, যাই হোক আমি আবার বলতেছি। ফক্স ফর ডিনার কি হয়? একদা হচ্ছে এক বাসাতে একটা ফ্যামিলি মেম্বারদের জন্য নুডলস রান্না করার জন্য একজন মা হচ্ছে পটে চুলায় দিয়ে যায় নুডলস। এর পাশে ছিল একটা ব্যাংটা হচ্ছে ইনসিডেন্টলি হচ্ছে এই পটটার মধ্যে পড়ে যায়। এখন পড়ে যাওয়ার পরে ওর হচ্ছে আহ, ওর তখন সময় ছিল হচ্ছে চাইলে ওই পটটা থেকে উঠে বের হয়ে যেতে পারতো, কিন্তু যেহেতু ব্যাঙের যেন তাপ অ্যাবজর্পশন ক্ষমতা আছে, সে ব্যাংকটা ওর মধ্যে বসে থাকে। আর চুলার তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে, ও ভাবে যে পরে যে ওইখান থেকে ও ঝাঁপ দিবে। কিন্তু পরে যে চুলার তাপমাত্রা এমন পরিমাণে বাইরে যায় যে তখন যে আর শেষ মুহূর্তে তার সুযোগ হয় না চুলা থেকে পটটা থেকে ঝাঁপ দেওয়ার, শেষ পর্যন্ত ওইখানে সে মারা যায়। তাহলে এই ঘটনা থেকে আমরা কি মোরাল অফ দ্য স্টোরিটা কি? মোরাল অফ দ্য স্টোরিটা হচ্ছে থিংস ডোন্ট অলওয়েজ গো অ্যাজ উই প্ল্যান্ড ইন লাইফ। আসলে আমরা যেভাবে চাবো লাইফে সবসময় সেরকম হবে এটা আসলে তাই না। যে মুহূর্তে যেভাবে আসলে সব সিচুয়েশনটাকে আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। উই হ্যাভ টু ফেস দ্য প্রবলেম হেড টু হেড। আমাদের প্রবলেম থেকে পিছু হটলে হবে না। এখন অনেকে মানে প্রশ্ন বলে যে ভাইয়া আমার তো হচ্ছে এই পড়া হয়নি ওই পড়া হয়নি, আমি তো সারা জীবন এই করছি, এখন কি এই কয়দিনে পড়লে হবে? এসেছে অবশ্যই হবে ভাইয়া, কেন হবে না? তুমি জাস্ট পড়তে বসে যে কোনো কিছু ফ্লোর মধ্যে থাকলে অবশ্যই পড়াটা হবে। তুমি যে দেখো দেখো যখন ফ্যানটা প্রথমে চলে কিন্তু খুব স্লো চলে, যখন একটা মোশনের মধ্যে চলে আসে না তখন কিন্তু ফ্যানটা অনেক জোরে করে। এই জন্য বলি যে তোমরা পড়তে বসে জাস্ট টেবিলের উপরে বসো ভাই, পড়াশোনা করো তোমার জন্য, নাহলে তোমার মা বাবার জন্য পড়াশোনা করো। সেই দিনটার কথা চিন্তা করো যখন তোমার ফ্রেন্ড সার্কেল সবাই হচ্ছে আনন্দ আড্ডা করবে এসএসসি রেজাল্ট পরে, তুমি তখন কি করবা? জাস্ট সবকিছু এখন বাদ দিয়ে দাও, সব চিন্তা ভাবনা বাদ, তুমি জাস্ট পড়ার উপর ফোকাস করো, তুমি জাস্ট টেবিলের উপরে বসো। তাই তো অনেক চ্যানেলে প্রমোশন এবং মোটিভেশন দেওয়ার পরে শুরু করি আজকের চ্যাপ্টার ভৌত রাশি এবং পরিমাপ। হুম, তাহলে পদার্থবিজ্ঞানটা কি? পদার্থবিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের যে শাখা পদার্থ আর শক্তি এই দুইয়ের মাঝে যে অন্তঃক্রিয়া তা বোঝার চেষ্টা করে, সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান। পদার্থ বলতে আশেপাশে যেগুলো সেগুলো পদার্থ না, আসলে পদার্থ হচ্ছে যে হচ্ছে ধরো এই কঠিন পদার্থ আছে, তরল আছে, বায়বীয় আছে, যেগুলোর মধ্যে ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে, এগুলোর মধ্যে যে রিয়াকশন আবার ইলেকট্রন প্রোটন তৈরি, এগুলো থেকে তো শক্তি আসতেছে। এগুলো থেকে ধরো কেমিক্যাল এনার্জি হচ্ছে তোমার কনভার্ট হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জির মধ্যে, এগুলো কেমিক্যাল এনার্জি থেকে ব্যাটারি থেকে আমরা চার্জ দিচ্ছি, মোবাইল থেকে টিভি ফোন চালাচ্ছি। তারপরে যে গাড়ি চলতেছে জ্বালানি শক্তি থেকে আবার কনভার্টারে যে জ্বালানি দিয়ে তোমার হচ্ছে রকেট যাচ্ছে। এগুলো মানে পদার্থ হচ্ছে কিভাবে শক্তি এবং ম্যাটারের মধ্যে কনভার্সন হচ্ছে, এগুলাই তোমার জানার চেষ্টা করবে। পদার্থবিজ্ঞানের পরিসর নেই কোথায়, আগে সেটা বলো। আমি যে কথা বলতেছি সেটা পদার্থবিজ্ঞান। এই যে আমি তোমরা যে শুনতেছো অপর সাইড থেকে, এটা হচ্ছে পদার্থবিজ্ঞান। এই যে দেখতেছি, শুনতেছি, চলতেছি, ফিরতেছি, ঘুরতেছি, সব জায়গায় পদার্থবিজ্ঞান নেই কোথায় ভাইয়া, সেটা আগে আমাদের জানতে হবে। মানে সব জায়গায় পদার্থবিজ্ঞান। ইলেকট্রনিক্স, এই যে মোবাইল চালাচ্ছে, ডিভাইস দেখতেছো, সবগুলো ইলেকট্রনিক্স, টিভি ফ্রিজ ফ্যান যেখানে বলে ইলেকট্রনিক্স, সেখানে পদার্থবিজ্ঞান আছে। অ্যাস্ট্রোফিজিক্স, অ্যাস্ট্রোলজি এবং ফিজিক্স মিলাই যে পদার্থবিজ্ঞান সেটা হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স। ফিজিক্সে যে শাখার আইডেনে কাজ করে অ্যাস্ট্রোফিজিক্স। এই যে চাঁদ গ্রহ ট্রহ এইগুলো, উপগ্রহ যে উপগ্রহ এগুলো কাজ করে বায়োফিজিক্স। বায়োলজি, এক্সরে, যে সিটি স্ক্যান, এমআরআই যেগুলো দেখো, এগুলো সব তো ফিজিক্সের অবদান। কেমিক্যাল ফিজিক্সের উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, এখানে তোমার ফিজিক্স ব্যবহার করা হয়েছে। জিও ফিজিক্স, এই যে ডাইনোসর মাইনোসর ছিল, যেগুলো আমরা কেমনে জানি যে আগে যে ডাইনোসর ছিল, এগুলো কি পৌরাণিক কাহিনী না বহুত মন গড়া কাহিনী না? আসলে না, এগুলো ফিজিক্সের সূত্রগুলো ইউজ করার মাধ্যমে আমরা জানতে পারছি এখানে এরকম টাইপস এর বস্তুগুলোর অস্তিত্ব ছিল। নিউক্লিয়ার ফিজিক্স, এই যে দেখতে পাচ্ছ বস দাঁড়ায় আছে মেশিনটা নিয়ে। আসলে না মানে বসের মেশিন তো বসের সাথে আছে, বস মিসাইল নিয়ে দাঁড়ায় আছে। মিসাইল যখন তখন জ্বালাতে ওটাই দিবে বস। মানে দেখো তাহলে হচ্ছে দেখো প্রযুক্তি মানে বিজ্ঞানের গ্যাস সবার কাছে আছে। এখন কোনটা ধরো, এই যে মোবাইল ফোন সবার কাছে আছে, মোবাইলটা কে কোন কাজে ইউজ করতেছে? কেউ ধরো যে ইনামিনাটিকা, ললিতা, ববিতা, কবিতা, সাধুরিতা, কার ললিতা, সবার কেউ কথা বলবে টাইম নষ্ট করবে। আবার কেউ দেখো এই মোবাইলটা নিয়ে পড়াশোনা করে দিন শেষে একটা ভালো রেজাল্ট করবে, বাবা মা খুশি হবে, প্রতিবেশী খুশি হবে, সবাইকে খুশি করবে, দিন শেষে সেও ভালো থাকবে। তাহলে এটা হচ্ছে আমার মূল কথা ভাইয়া। তোমার পদার্থবিজ্ঞানের জ্ঞান আছে, এই জ্ঞানটা কে কোন কাজে ইউজ করছে সেটা দেখতে হবে। পদার্থবিজ্ঞান দিয়ে যে এই যে এখন দেখো এই যে সিরিয়া বা ফিলিস্তিন বলে, যেখানে মানুষকে হত্যা করেছে, পদার্থবিজ্ঞান কি আসলে বিজ্ঞানের যারা সায়েন্টিস্ট ছিল, বিজ্ঞানের এসব আবিষ্কার কি এদের মানে এগুলোর জন্য ছিল নাকি যে মানুষের ক্ষতি সাধন? কখনোই না। কিন্তু মানুষ এগুলারে মানে ইউজ করতেছে মানে কি যে আল্লাহ জানে। দেখো এখন পদার্থবিজ্ঞানের শ্রেণী বিভাগ।
পদার্থবিজ্ঞানকে ব্রডলি দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান, যেখানে আমরা আলোচনা করি বল, শব্দ, তাপ, বিদ্যুৎ, চৌম্বক, আলো এগুলা নিয়ে। আর আধুনিক পদার্থবিজ্ঞান, যেখানে আলোচনা করা হয় নিউক্লিয় পদার্থবিজ্ঞান, যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এখানে এগুলা ইউজ করা হয়। পার্টিকেল ফিজিক্স, কণা, পরমাণু, অ্যাটম পর্যায়ে লেভেলের কঠিন অবস্থা পদার্থবিজ্ঞান, সলিড স্টেটে যেগুলো পদার্থবিজ্ঞানের আলোচনা, সেটা সলিড অবস্থা পদার্থবিজ্ঞান। কোয়ান্টাম তত্ত্ব এবং আপেক্ষিক তত্ত্ব এর উপর ভিত্তি করে গড়ে উঠেছে হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। আধুনিক পদার্থবিজ্ঞান তোমার ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, আপেক্ষিক তত্ত্ব, থিওরি অফ রিলেটিভিটি, আইনস্টাইনের, এর উপর ভিত্তি করে তোমার আধুনিক পদার্থবিজ্ঞানটা হচ্ছে মানে দাঁড়ায় আছে। পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ, আজকের যে পদার্থবিজ্ঞান আমরা পেয়েছি, এটা কি অতীতে এরকম ছিল? না, এটা ডেভেলপমেন্টের পর ডেভেলপমেন্ট হয়ে হয়ে এসে আজকের এই বর্তমানে অবস্থায় পদার্থবিজ্ঞান দাঁড়িয়েছে। এই পদার্থবিজ্ঞানের এই অবস্থানের পিছনে অনেকের অনেক অবদান আছে। তার মধ্যে এই যে দেখো, আমাদের গুরুজি আছেন, গুরুজি ডেমোক্রিটাস। ডেমোক্রিটাস হচ্ছে পদার্থের অবিভাজ্য কণার নাম দেন অ্যাটম। মানে পদার্থকে ভাঙতে 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 থাকলে তুমি একদম সর্বশেষ লেভেলে যে যা পাবা সেটা হচ্ছে অ্যাটম। গুরুজি প্রথম ওইটার নাম বলছেন অ্যাটম। এবং গুরুজি গুরু অ্যাটম থেকে অ্যাটমে আরো ভাঙা যায়, যার মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে। এগুলো তোমরা আরো পরে দেখবা। তারপর আসছে হচ্ছেন এই যে মহাশয় গ্যালিলিও গ্যালে। তার হাতে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এবং তাকে আধুনিক পদার্থবিজ্ঞানের জনক বলা হয়। তাকে সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তা বলা হয়। সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা প্রদান করেন কোপার্নিকাস। আর সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা প্রদান করেন হচ্ছে কোপার্নিকাস। সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তা বলা হয় হচ্ছে গ্যালিলিও গ্যালিকে। এবং তিনি হচ্ছে স্মরণ গতি, ত্বরণ সময় ইত্যাদির সংজ্ঞা প্রদান করেন প্রাথমিকভাবে, আর এগুলো পরে বিস্তর আলোচনা করেন হচ্ছে নিউটন। ইনি হচ্ছে সূর্যকেন্দ্রিক সৌরজগতের কথা বলার কারণে দিন শেষে ওনার হচ্ছে চার্লস, মানে খ্রিস্টান ছিল উনি, চার্লসের মানে অভিশাপের কারণে উনি, অভিশাপ না, চার্লস মানে তাকে গৃহবিন্দু করে রাখে সৌরজগৎ সম্পর্কে মতবাদ দেওয়ার কারণে। তার শেষ লাইফ হচ্ছে গৃহবিন্দু অবস্থায় যায়। যাই হোক, বড় ভাইয়ের হচ্ছে দিন শেষের অবস্থা ছিল, কিন্তু বড় ভাই ফিজিক্সের প্রথম যদি বলতে হয়, ফিজিক্সের অবদান মানে সবকিছু বড় অবদান রাখতে গেলে শুরুর দিকে গ্যালিলিও গ্যালিলি রাখছেন। এখন তোমাদের ভাইয়া এখানে আমি যেগুলো বলতেছি ভাইয়া, সবগুলো হচ্ছে তোমাদের এমসিকিউ, বোর্ডের এমসিকিউ থেকে সবগুলা প্রশ্ন আসছে, ওইখান থেকে তুলেছি। আন আননেসেসারি এবং ইররিলেভেন্ট কোনো কিছু আমি তোমাদেরকে বলতেছি না। সবগুলো দেখবা তুমি হচ্ছে খুলো বোর্ডের প্রশ্নগুলো, সবগুলো এখানে যেগুলো বলছি সবগুলো হচ্ছে বোর্ডের এমসিকিউ থেকে তুলছি। লিওনার্দো দা ভিঞ্চি, এই যে বহিঃপীড়ের মতো দেখতে পাচ্ছ, এই যে আছে লিওনার্দো দা ভিঞ্চি, পাখির উড়া পর্যবেক্ষণ করে উনি হচ্ছে উড়োজাহাজের মডেল তৈরি করেন। উনি ছিলেন একই সাথে আর্কিটেকচার, উনি ছিলেন হচ্ছে তোমার অ্যাস্ট্রোলজার, মানে ওনার অনেক অভিজ্ঞতা ছিল। উনি আবার হচ্ছে তোমার হচ্ছে এই যে ছবিটা পেন্টিং করতেন, উনি যে মোনালিসা যে ছবিটা দেখতে পাও, এরা আসলে এই হচ্ছে বহিঃপীড়েরই অবদান। পিথাগোরাস, পিথাগোরাস উনি যে শুধু খালি হচ্ছে ফিজিক্সে অবদান রাখছে তা না, জ্যামিতিতে তোমরা পড়ে আসো যে ওই যে সমকোণী, সেই পরিচিত আমাদের সমকোণী ত্রিভুজ, যা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ওখানেও মহাশয় অবদান রাখছেন। মহাশয়ের হাতে অলরেডি দেখতে পারছো একটা এই যে ত্রিভুজ নিয়ে দাঁড়ায় আছেন মহাশয়, সবসময় এই কাজে থাকেন। কম্পমান তারের স্কেল, ফিজিক্সে যে গিটার মিটার বাজাও, সঙ্গীতে প্রিয় যারা আছো, এই যে গিটার মিটার টিং টাং করে বাজাও, এগুলা হচ্ছে তোমার হচ্ছে মহাশয় এগুলা সম্পর্কে সূত্র দিয়েছেন ফিজিক্সে। থেলিস, থেলিস সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত। মানে সূর্য গ্রহণ আছে, চন্দ্রগ্রহণ আছে, এগুলো যে কেমনে কিভাবে হয়, কিগুলো এগুলো সম্পর্কে মতবাদ দিয়েছেন হচ্ছে প্রথম থেলিস। আর এই যে দ্য ওয়ান অ্যান্ড অনলি, প্লিজ এভরিওয়ান গিভ এ বিগ হ্যান্ড অফ অ্যাপ্লজ ফর দ্য ওয়ান অ্যান্ড অনলি বাংলা সুপারস্টার নায়ক, হাজারো শাহবাগী ক্রাশ, যিনি মেয়েদের মনে দেন ত্রাস, সৃষ্টি করেন ত্রাস, দ্য ওয়ান অ্যান্ড অনলি সত্যেন্দ্রনাথ বসু, বেঙ্গলি সায়েন্টিস্ট। বোসন কণা তার অনুসারে নাম, তার নাম অনুসারে আসলে রাখা হয়েছে। তিনি আসলে হচ্ছে প্রাথমিকভাবে একটা প্রবন্ধ লেখেন ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপরে। সেই প্রবন্ধটা উনি ম্যাক্স প্ল্যাঙ্ককে দেখান, কিন্তু ম্যাক্স প্ল্যাঙ্কের হয়তো যাই হোক দুর্ঘটনাবশত পছন্দ হয়নি। পরে ওইটা হচ্ছে তিনি আইনস্টাইনকে দেখান। আইনস্টাইনের যাই হোক তার প্রবন্ধটা মানে ভালো টালো লাগছে। তারপরে উনি আইনস্টাইনের সঙ্গে কাজ করার সুযোগ পান। আইনস্টাইন ওনার মানে ওনার শিল্প অনুসারে একটা উনি পার্টিকেল, কোয়ান্টাম তত্ত্বের পার্টিকেলের নাম বোসন রাখেন। সেই অনুযায়ী তার মানে ওই পার্টিকেলের নাম অনুযায়ী তার নাম অনুযায়ী পার্টিকেলটার নাম রাখা হয়। অটোহানো স্টেটসম্যান, অটোহানো স্টেটসম্যান নিউক্লিয়াস যে ফিশনযোগ্য অ্যাটম, যে থেলিস গুরুজি বলে গেল যে অ্যাটম হচ্ছে, অ্যাটম সর্বশেষ পদার্থকে ভাঙতে ভাঙতে থাকলে অ্যাটম পর্যন্ত যাবে, এরপরে আর কিছু নেই। কিন্তু না, এরপরেও নিউক্লিয়াস যে ফিশনযোগ্য, এটা ভাঙে হচ্ছে অটোহানো স্টেটসম্যান বলছে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে। এই তো রন্টন হচ্ছে এক্স রে আবিষ্কার করেন। এই যে সাধক বাবাজি এক্স রে আবিষ্কার করেন। এই যে হাত পা ভেঙে গেলে, খেলতে টুলতে গেলে তোমরা যে এক্স রে ভেঙে গেলে দেখো, এগুলো হচ্ছে ইনার অবদান। ম্যাক্স প্ল্যাঙ্ক, ম্যাক্স প্ল্যাঙ্ক হচ্ছে বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন। তারপরে মেরি কুরি এবং তার স্বামী হচ্ছে পিয়ারি কুরি, এই যে হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ দেখতে পাচ্ছ, ইনারা হচ্ছে কাপল। হচ্ছে রেডিয়াম ধাতু হতে তেজস্ক্রিয়তা আবিষ্কারের কারণে তাদেরকে হচ্ছে নোবেল পুরস্কার দেওয়া হয়।
আর ফ্যারাডে এবং হেনরি, ফ্যারাডে এবং হেনরি না দুজন একত্রে হচ্ছে চৌম্বক ক্ষেত্র থেকে বিদ্যুৎ তৈরি করেন। চৌম্বক থেকে বিদ্যুৎ তৈরি করা যায় সে মন্তব্যটা তারা করেন, এবং আসলে এটা দেখা যায় চৌম্বক ক্ষেত্র থেকে বিদ্যুৎ তৈরি করা যায়। ওয়েরস্টেড হচ্ছে বিদ্যুৎ প্রবাহ দিয়ে চৌম্বক ক্ষেত্র তৈরি করেন। ইনি হচ্ছে বিদ্যুৎ চৌম্বক থেকে বিদ্যুৎ তৈরি করেন। ওয়েরস্টেড হচ্ছে বিদ্যুৎ প্রবাহ থেকে চৌম্বক তৈরি করেন। তারপরে হচ্ছে ম্যাক্সওয়েল, এই যে আমার জ্যাঠা, জ্যাঠা যে চুলটা কাটিয়ে নিয়েছে ক্যাঠা, এটা তো লাপাত। যাই হোক, দেখো বিদ্যুৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যে সম্পর্ক বের করেন। তাহলে কি ছিল ভাইয়া? দেখো, ফ্যারাডে এবং হেনরি হচ্ছে চৌম্বক ক্ষেত্র দ্বারা বিদ্যুৎ ক্ষেত্র তৈরি করেন, ওয়েরস্টেড হচ্ছে বিদ্যুৎ থেকে চৌম্বক ক্ষেত্র তৈরি করেন, আর আমার জ্যাঠা হচ্ছে তোমার দুইটারে একবার কেন্দ্রীভূত করে চৌম্বক ক্ষেত্র বিদ্যুৎ ক্ষেত্রের মধ্যে একটা সমীকরণ বের করে ফেলেন দুইটার মধ্যে সম্পর্ক। আসলে হচ্ছে যারা আসলে দেখো চৌম্বক আলাদা কিছু নয়, চৌম্বক ও বিদ্যুৎ আসলে এই দুটি একই শক্তির দুটি ভিন্ন রূপ, যার মাধ্যমে তিনি প্রমাণ করেন আলো একটি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। তার মানে আলো হচ্ছে, আলোর মধ্যে বিদ্যুৎ ক্ষেত্র আছে, চৌম্বক ক্ষেত্র আছে, উভয়ের মিশ্রণ। আসলে এরা আসলে সূত্রটা ছিল এরকম, ডেল ইন্টু ই সমান সমান মাইনাস ডেল বি বাই ডেল টি। এখানে বিটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এটা হচ্ছে তোমার হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এই সমীকরণটা উনি প্রদান করেন ম্যাক্সওয়েল। তারপরে এই যে আমার কাকি চলে আসছে, নিউটন। তা কাকির মাথায় যে ওই সময় হচ্ছে আপেল পড়ছিল নাকি কোনো হেয়ার অয়েল পড়ছিল জানি না, কাকির চুলটা তো অনেক বড় গ্রোথ হয়েছে। আর কাকির চিকের উপরে কি জন্য, যাই হোক লিপস্টিকের কি মতো দেখাচ্ছে, যাই হোক তোমরা বুঝে নিও। বলবিদ্যার তিনটি এবং মহাকর্ষের সূত্র আবিষ্কার করেন। তাছাড়া তিনি ক্যালকুলাস আবিষ্কার করেন। তাহলে বলবিদ্যার যে বিভিন্ন সূত্রগুলো দেখবে, ভি সমান ইউ প্লাস এটি, ভি সমান ইউ স্কয়ার, পরে গতিবিদ্যাতে দেখবে এগুলো হচ্ছে কাকি দান করছেন। তারপরে মানে কাকি যেখানে হাত রাখছেন সেখানে তিনি ফসল ফলিয়েছেন। কাকি হচ্ছে আবার যেখানে একটা করে সূত্র তিনি দিয়ে দিয়েছেন, মহাকর্ষের ক্ষেত্রে তিনি একটা সূত্র দিয়েছেন। ক্যালকুলাসের তো ফিজিক্স তো ক্যালকুলাস ছাড়া চিন্তা করতে পারবে না, কাকি এখানেও কাকির অবদান আছে। তারপর আইনস্টাইন, আইনস্টাইন যে কাকাই দেখ মুখে দেখতে পাচ্ছ একটা হ্যান্ডেল। এখন যে হ্যান্ডেলটা কাকা যখন মানে হ্যান্ডেল থাকা অবস্থায় কাকার মাথা কখনো কাজ করে নাই, যখনই হ্যান্ডেলটা রাখছেন তখনই কাকা আবিষ্কার করে ফেলছেন ই সমান সমান এম সি স্কোয়ার। ই সমান সমান এম সি স্কোয়ার, এটা হচ্ছে ফিজিক্সের কি বলবো মানে অবিস্মরণীয় একটা সমীকরণ, যার কারণে কাকাকে নোবেল পুরস্কারও দেওয়া হয়েছে। কাকা যাই হোক, এটা কাকা আবিষ্কার করতে পারছেন যখন কাকার মুখ থেকে হ্যান্ডেলটা সরছে আসলে আর কি। কাকা, হ্যাঁ ঠিক আছে। রাশির প্রকারভেদ। এখন দেখো রাশি দুই প্রকার, একটা হচ্ছে ভৌত রাশি, একটা হচ্ছে অভৌত রাশি। ভৌত রাশিটা কি? যে রাশিকে পরিমাপ করা যায় তাকে ভৌত রাশি বলে। দৈর্ঘ্য বল সময় তৎপর আমরা পরিমাপ করতে পারি, এগুলো পরিমাপযোগ্য রাশি ভৌত রাশি। অভৌত রাশিটা ভাইয়া কি? যেগুলোকে পরিমাপ করা যায় না, যেমন বিল্ডিং। আরে ভাই, বিল্ডিং এ আমি কি পরিমাপ করবো? বিল্ডিং বল যে বিল্ডিং এর দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল নাকি সেটা বল, সেটা পরিমাপ করি। বাসের কি? বাসের মধ্যে কত ক্যাপাসিটি আছে, বাসের এরিয়া কতজন ধরবে সেটাকে পরিমাপ করা যায়। কিন্তু খালি বাসের কি পরিমাপ করবো ভাই? রুম, রুমে কি রে ভাই? রুমের এরিয়া দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল কি আয়তন কি রুমের কি শুধু রুম কি পরিমাপযোগ্য? না, কখনোই না। তাহলে রুমের বলে দিতে হবে স্পেসিফিক রুমের দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল এগুলো পরিমাপ করা যায়। রোডটা আবার কি? রোডের কি দৈর্ঘ্য পরিমাপ করবো, প্রস্থ নাকি? রোডের কি পরিমাপ করবো? খালি রোড কি পরিমাপযোগ্য? না। ঢাকা শহরে কি পপুলেশন কত, পলিউশনের কি পরিমাণ, ঢাকা শহরে কি দূষণ কি, এইসব এগুলো পরিমাপ করা যায়। খালি ঢাকা শহর কি রে ভাই? খালি ঢাকা শহরে কি পরিমাপ করবো? পানি এমন ধরতে পারো, পানি কি রে? পানি কি পরিমাপ করবো ভাই? পানির আয়তন, পানির মধ্যে কত ইম্পিউরিটি আছে, দূষণ পদার্থ আছে, সেগুলো নির্ণয়যোগ্য। কিন্তু খালি পানি এটা কি কোনো সময় পরিমাপযোগ্য না। তাহলে বুঝলে ভৌত রাশি যেগুলো পরিমাপ করা যায় ভৌত রাশি, সেগুলো হচ্ছে ভৌত রাশি। যেগুলো পরিমাপ করা যায় না সেগুলো হচ্ছে অভৌত রাশি। এখন যেগুলো আবার পরিমাপ করা যায়, ভৌত রাশি যেগুলা পরিমাপ করা যায়, সেই পরিমাপযোগ্য রাশিটা আবার হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মৌলিক রাশি, আর একটা হচ্ছে যৌগিক রাশি। মৌলিক আর যৌগিক, যে এখানে দেখো কিছু থিওরিক্যাল সংজ্ঞা দিয়ে আছে, যেসব রাশি অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয় তার পরিমাপের জন্য, বরং অন্য সকল রাশি এদের উপর নির্ভরশীল, সেসব রাশিকে মৌলিক রাশি বলা হয়। কি সব লিখছে দেখো ভাইয়া। মৌলিক রাশি হচ্ছে তোমার, মনে রাখো এভাবে মনে রাখা যায়, তুমি হচ্ছে মনে করো মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। ম্যাথে পড়ছো মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা। এখন ভাইয়া কয়েকটা মৌলিক সংখ্যা বলো তো, ধরো হচ্ছে 2, 3, 5, 7। তেমন যৌগিক সংখ্যা কি হইতে পারে? 10, 15, 10, 15, 20, 12। এখন দেখো 10 একে কিভাবে লিখতে পারি? মানে যৌগিক সংখ্যা যতগুলো আছে সবগুলো তুমি মৌলিক সংখ্যার মাধ্যমে লিখতে পারো। আগে প্রথমে আসছে মৌলিক সংখ্যা, এখান থেকে তোমার যৌগিক সংখ্যা তৈরি করা হয়েছে। তাহলে মৌলিক সংখ্যা 10, 10টি কিভাবে লেখা যায়? তোমার 2 × 5 লিখতে পারো না? দেখো দুইটা মৌলিক সংখ্যার আকারে লিখলাম। তারপরে 20, এর মধ্যে কি মৌলিক সংখ্যা সুপায় আছে না? 12, এর মধ্যে মৌলিক সংখ্যা সুপায় আছে না? 12 কি লিখতে পারো? 2 × 2, 2 × 4 ইন্টু 3, 12। দেখো মৌলিক আকারে মৌলিক সংখ্যা সে লিখলাম। তাহলে হচ্ছে এটার কথা এখানে। মৌলিক রাশি হচ্ছে যে রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না। যৌগিক রাশি হচ্ছে যেগুলো হচ্ছে যেগুলোর মধ্যে মৌলিক রাশি সুপায় থাকে, যেগুলো হচ্ছে মৌলিক রাশির উপর নির্ভরশীল বা মৌলিক রাশি থেকে যেগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে যৌগিক রাশি। হুম, তারপরে এখন দেখো ভাই 7টি মৌলিক রাশি।
এই যে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ, এগুলো হচ্ছে মৌলিক রাশি। বাকি এই 7টা ছাড়া যা পৃথিবী আছে সবগুলো যৌগিক রাশি, সবগুলো এই 7টা থেকে তৈরি করা সম্ভব। সরি। এসআই ইউনিট, আরো ইউনিট আছে এককের, এখানে আমরা এসআই ইউনিটটা লিখছি। এম কে এস আছে, তোমার সিজিএস আছে, এফপিএস আছে, এগুলো আমরা পরে দেখবো। এসআই এককের দৈর্ঘ্যের একক হচ্ছে, এসআই ইউনিট হচ্ছে তোমার দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ভরের একক হচ্ছে কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক কেলভিন, বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, দীপন তীব্রতার একক ক্যান্ডেলা, পদার্থের পরিমাণের একক মোল। এগুলো সংক্ষিপ্ত প্রতীক দেখো। মিটারকে আমরা জাস্ট এম দ্বারা প্রকাশ করি, ভরকে জাস্ট কেজি, কেজি দ্বারা প্রকাশ করি, এস সময়ের সেকেন্ড এভাবে প্রকাশ করি। মূলত এখানে এই তিনটাই বেশি ইউজ হয়, আর বাদ বাকি এতটা ইউজ হয় না, তাও জানা রাখার জন্য জানা রাখতে পারো। আর এখানে অ্যাম্পিয়ারটা একটু ইউজ হয়। যৌগিক রাশি, এই যে বললাম যেগুলো হচ্ছে তোমার মৌলিক সংখ্যাকে যেমন মৌলিক সংখ্যা থেকে যৌগিক সংখ্যা তৈরি হয়, তেমন মৌলিক রাশি থেকে যৌগিক রাশি তৈরি হয়। যৌগিক রাশি দেখো এখানে যে ভৌত রাশিকে এক বা একাধিক মৌলিক রাশির মাধ্যমে প্রকাশ করা যায়, বা যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভরশীল তাদেরকে লব্ধ, যৌগিক রাশিকে লব্ধ রাশি বলা হয়। যৌগিক লব্ধ বা যৌগিক রাশি বলে। যৌগিক রাশি মান বের করার জন্য আমাদের অবশ্যই জানতে হবে এটা কোন মৌলিক রাশির উপর নির্ভর করতেছে। 4টি মৌলিক রাশি ছাড়া আর পৃথিবীতে যত রাশি দেখবে সবগুলো হচ্ছে কি ভাইয়া, যৌগিক রাশি। যেমন যৌগিক রাশি দেখো এখানে বেগ, বেগ একটা যৌগিক রাশি। ত্বরণ, ত্বরণ যৌগিক রাশি। কাজ, কাজ যৌগিক রাশি। চাপ, চাপ যৌগিক রাশি। এখন ভাই বেগ আবার যৌগিক রাশি কেন? বেগ সমান সরণ বল সময়, এখানে তো মৌলিক রাশি দেখতেছেন। আরে ভাই তুই সরণ বল, সরণ, সরণ বল, দৈর্ঘ্য বল, সরণ বল, দৈর্ঘ্য বল, দূরত্ব বল, সবগুলো তো মানে সবগুলো তো ওয়ান ডাইমেনশন, বা সবগুলো তো একমাত্রিক। সবগুলো কি মাপবি? মিটার দ্বারা তো মাপবি, সবগুলো একই কথা। সরণ, দৈর্ঘ্য, দূরত্ব, যা বলিস। তাহলে বেগ সমান কি? সরণ বাই সময়। দেখো বেগকে যৌগিক রাশির মৌলিক রাশির মাধ্যমে লিখছি, সরণ বাই সময়। সময় তো মৌলিক রাশি। ত্বরণ, ত্বরণ সময় কি? বেগ বাই সময়। তাহলে ত্বরণে দেখো যৌগিক রাশি, এখানে কি মৌলিক রাশিকে প্রকাশ করতে পারছি? যৌগিক রাশিকে এখন দেখো বেগকে আবার ভাঙবো, এখানে সময় দেখো অলরেডি মৌলিক রাশি, আমার 7টা মৌলিক রাশি জানতে হবে আগে। তাহলে এটা দেখো মৌলিক রাশিতে চলে আসছে। বেগ, বেগ তো মৌলিক রাশি নয়, 7টার মধ্যে পড়ে নাই। তাহলে বেগকে আবার ভাঙাবো, বেগ সমান সরণ বাই সময়। বেগ সমান আবার লিখতে পারি হচ্ছে সরণ বাই, বেগটাকে কেটে লিখতে পারি আবার সরণ বাই সময়। এখন দেখো সরণ বলো, এটা দূরত্ব বলো বা দৈর্ঘ্য বলো, যা বলো সবটা 1 মিটার দিয়ে মাপবা, মিটার বা ফুট বা যে কোনো। তাহলে হচ্ছে দেখো লিখতে পারি বেগ আবার সরণ বাই সময়। দেখো এখন এগুলো সব মৌলিকে চলে আসছে, তাহলে যে কোনো যৌগিক রাশিটা আমরা মৌলিক রাশি আকারে লিখতে পারি। কাজ, কাজ সমান দেখো বল ইন্টু সরণ। এখানে দেখো সরণটা মৌলিকে চলে আসছে, কিন্তু বল, বল তো তাহলে যৌগিক রাশি, যেহেতু আমাদের 7টার মধ্যে আসে না, তাহলে বল দিয়ে আবার আমরা ভাঙাবো। বল দিয়ে আবার ভাঙাতে বল সমান ভর গুণিত ত্বরণ, ভর চলে আসছে, আবার ত্বরণ এইভাবে ভাঙাবো আমরা, পরে এগুলো দেখবো। চাপ, চাপ যৌগিক রাশি। বল বাই ক্ষেত্রফল, ক্ষেত্রফল যৌগিক রাশি, বল যৌগিক রাশি। একক কি এবং এককের পদ্ধতি গুলা কি ভাইয়া? হ্যাঁ, এককের পদ্ধতিগুলা কি কি দেখো, অনেকগুলা পদ্ধতি আছে। একটা আছে হচ্ছে তোমার এম কে এস পদ্ধতি, একটা আছে হচ্ছে তোমার এসআই পদ্ধতি, একটা আছে হচ্ছে তোমার সিজিএস পদ্ধতি, একটা আছে তোমার এফ ই এস পদ্ধতি। সিজিএস পদ্ধতিটা তোমার মেইনলি ইউজ করা হয় আমেরিকানরা ইউজ করে, এফপিএস টা তোমার ব্রিটিশরা ইউজ করে, এসআইটা মানে খুবই পরিচিত, আর এমকেএস মানে ইউরোপের কোনো কেউ ইউজ করতে থাকতে পারে। তারপর হচ্ছে এককটা কি ভাইয়া? যেমন দেখো দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে আমরা কি কি লিখতে পারি ভাইয়া? দৈর্ঘ্যের একক কি কি আছে? দৈর্ঘ্যের একক আমরা জানি আছে হচ্ছে মিটার। দৈর্ঘ্যকে আমরা মিটার দিয়ে প্রকাশ করতে পারি, মিটার দিয়ে মাপি। বা দৈর্ঘ্যকে আবার আমরা অনেকে ফুট দিয়ে ওরাও মাপি। তারপরে আবার দৈর্ঘ্যকে ইঞ্চি দ্বারাও মাপি। ঠিক আছে। তারপর আবার ভরের, ভরের কি কি একক আছে ভাইয়া? ভরের একক আছে ধরো হচ্ছে কিলোগ্রাম। না, ভরের একক কি আছে ভাইয়া? দেখো হচ্ছে কিলোগ্রাম। ভরের একক আছে হচ্ছে কিলোগ্রাম। তারপরে তোমার আছে হচ্ছে পাউন্ড। তারপর আরো আছে। ঠিক আছে। তাহলে এইভাবে দেখো, কেউ মাপবে মিটার মাপবে, কেউ ফুট মাপবে, কেউ ইঞ্চি মাপবে, কেউ ভরের একক কিলোগ্রাম মাপবে, কেউ পাউন্ড। এগুলো সব আমাদের একটা সিস্টেমের মধ্যে আনতে হবে, সবাই যাতে একটা সেম সিস্টেমে চলে যায়। এখানে দেখো এককের পদ্ধতি। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক তোমার হচ্ছে সেন্টিমিটার, আর ভরের একক হচ্ছে গ্রাম, সময়ের একক হচ্ছে সেকেন্ড। তারপরে এমকেএস পদ্ধতি, এমকেএস পদ্ধতিতে তোমার দৈর্ঘ্যের একক দেখো মিটার, ভরের একক হচ্ছে কিলোগ্রাম, সময়ের একক দেখো সেকেন্ড। তারপরে দেখো এফপিএস পদ্ধতি, এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক ফুট, বলের একক পাউন্ড, সময়ের একক সেকেন্ড। দেখো 1 মিটার সমান হচ্ছে 3.28 ফুট। তারপর 1 কিলোগ্রাম হচ্ছে 2.2 পাউন্ড। তাহলে দেখতে পারছো মিটার হচ্ছে ফুট থেকে বড়, কিলোগ্রাম হচ্ছে পাউন্ড থেকে বড়। এখন এই যে সর্বজন স্বীকৃত, সর্বজন গ্রাহ্য ইউনিট হচ্ছে এসআই ইউনিট, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। আমরা এটাই শিখবো, এটা থেকেই সবকিছুতে কনভার্ট করবো যখন কনভার্ট করা লাগে। তাহলে দেখো এখানে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের এসআই ইউনিট হচ্ছে মিটার, এম দ্বারা প্রকাশ করা হয়। সময়ের আগে এসআই ইউনিট হচ্ছে সেকেন্ড, এস দ্বারা প্রকাশ করা হয়। ভরের এসআই ইউনিট হচ্ছে কেজি, কেজি লেখা হয়। এই তিনটা আসলে বেশি ইউজ হয়, এটা মাঝে মাঝে ইউজ হয়। বিদ্যুৎ প্রবাহ অ্যাম্পিয়ার, ত্রিপঞ্চম একক ক্যান্ডেলা, পদার্থের পরিমাণ মোল, তাপমাত্রা একক হচ্ছে তোমার কেলভিন।
মাত্রা এবং তার প্রতীক জিনিসটা কি? মাত্রাটা কি রে ভাই? এই দেখো আমরা যখন দেখলাম মৌলিক রাশি এবং হচ্ছে যৌগিক রাশি, সব মৌলিক যৌগিক রাশির মধ্যে কিন্তু মৌলিক রাশি সুপায়িত থাকে, বা মৌলিক রাশি থেকে যৌগিক রাশিগুলো তৈরি হয়। যেমন ধরো হচ্ছে 12 সংখ্যাটা বললাম, তাহলে 12 যৌগিক সংখ্যা, এটাকে মৌলিকে লিখতে পারি কি আমি 2 × 2 × 3, 2 2 4, 3 4 12, ঠিক আছে। তাহলে দেখো 12 সংখ্যাটারে আমরা মৌলিকে রাশির মাধ্যমে প্রকাশ করলাম। এখন এই মৌলিক রাশির মধ্যে প্রকাশ করার পরে দেখো 2 পাওয়ার স্কোয়ার লিখতে পারি 3 পাওয়ার 1। তাহলে দেখো এই যৌগিক সংখ্যাটারে আমরা মৌলিকে লিখলাম, মৌলিকে লিখার পর দেখো মৌলিক সংখ্যার উপরে দেখো এখানে 2 এর পাওয়ার আছে, মৌলিক সংখ্যা পাওয়ার আছে, এখানে মৌলিক সংখ্যার পাওয়ার 3 আছে। তাহলে 12 যৌগিক সংখ্যাটার ভিতরে মৌলিক সংখ্যাটা আছে হচ্ছে, মৌলিক সংখ্যা 2 এর পাওয়ার আছে হচ্ছে 2, মৌলিক সংখ্যা 3 এর পাওয়ার আছে হচ্ছে 1। তাহলে একটা যৌগিক রাশির মধ্যে মৌলিক সংখ্যার কি পাওয়ার আছে সেটা বের করতে হলে ঠিক তদ্রুপ আর হচ্ছে মৌলিক রাশি, যৌগিক রাশির মধ্যে মৌলিক রাশিটা কোন পাওয়ারে থাকবে সেটা হচ্ছে তার মাত্রা। সেটা তাহলে আমরা কি করব, যৌগিক রাশিটা সব হচ্ছে মৌলিক রাশিতে প্রকাশ করব, তারপর ওই মৌলিক রাশিতে কত পাওয়ার আছে সেটা হবে তার মাত্রা। তাহলে মাত্রা দেখো সাধারণ রূপটা হচ্ছে তোমার ভাইয়া মানে বেশি ব্যবহৃত হয় ভর, ভর, দৈর্ঘ্য আর সময়, সে কারণে এমএলটি অনেক বইতে দেখবা এইভাবে লেখা থাকে, এলএমটি বা এইভাবে লেখা হয়। এই তো তারপরে হচ্ছে দেখো মাত্রা এবং তার প্রতীক। তাহলে এই যে দেখো মৌলিক রাশির দৈর্ঘ্য, এর এসআই ইউনিট হচ্ছে একক হচ্ছে মিটার, ভর কিলোগ্রাম, আর তারপর হচ্ছে তোমার এখানে কেজি, সময় সেকেন্ড, এখানে মাত্রা এসআই এককে, মাত্রা একক হচ্ছে এস, তারপরে মাত্রা এখানে। এখন আবার এলএমটি এর কি আসলো? আচ্ছা ঠিক আছে, ওটা এখন ওটা আমরা হচ্ছে একটা নতুন স্লাইড নিয়ে নেই। এখন দেখো ভাইয়া, এখন দেখো সাপোজ হচ্ছে আমি জানি হচ্ছে দ্রুতি, দ্রুতি বা তুমি হচ্ছে বেগ যেটাই বলো সেটা সমান কি, এগুলো সূত্র তোমরা পরে পড়াতে পড়বা। দ্রুতি বা বেগ সমান হচ্ছে দূরত্ব বা সরণ বা হচ্ছে সময়। এখন দূরত্ব বা সময়, তুমি হচ্ছে কি দূরত্ব বা সময় এর এককটা কি, দ্রুতি বা বেগের কি হবে আসলে? দূরত্বরে তুমি হচ্ছে লিখবা মিটার, আর সময়ের লিখবা হচ্ছে সেকেন্ড, এসআই যদি করো তাহলে হবে এটা কি একক, দ্রুতির বা বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। কিন্তু ওরা ব্রিটিশরা বলবে না না, আমি তো এটা মানবো না ভাই, আমি তো আমার রুলস অনুযায়ী চলবো। ও বলবে হচ্ছে না, আমি হচ্ছে দূরত্বের একক মিটার বলবো না, আমি তো বলবো হচ্ছে দূরত্ব ফুট বলবো, আর হচ্ছে সময়টা বলবো সেকেন্ড, তাহলে হবে হচ্ছে ফুট, ফুট পার সেকেন্ড। আবার আরেকজন বলবে না, আমি তো ফুট মাপবো না, আমি তো হচ্ছে আবার ইঞ্চিতে মাপবো, তাহলে হচ্ছে সে বলবে ইঞ্চি, দূরত্ব ইঞ্চি, ইঞ্চি, আরেকজন সময় সেকেন্ড, সে বলবে হচ্ছে ইঞ্চি পার সেকেন্ড। তাহলে এই যে দেখো ডিফারেন্ট এক একজন এক এক কথা বলবে, এই জন্য আমরা হচ্ছে চাই সবাই একটা একমতে পৌঁছাতে চাই। এই কারণে দেখো আমরা যেখানে দৈর্ঘ্য থাকবে, দূরত্ব, দৈর্ঘ্য, সরণ যেখানেই বলো না কেন, সব জন্য হচ্ছে একক তো এসে এককে লিখবো, আর হচ্ছে যেখানেই প্রকাশের কথা আসবে সেখানে আমরা সেগুলোকে কমন প্রতীক দ্বারা প্রকাশ করব। দৈর্ঘ্যের ক্ষেত্রে এল, ভরের ক্ষেত্রে এম, সময়ের ক্ষেত্রে টি, আর এগুলো তিনটাই বেশি ইউজ হয় আসলে। আর তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ, এগুলো কে দ্বারা, তাপমাত্রা হচ্ছে কে দ্বারা, বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে এ দ্বারা। হুম। তারপরে কিভাবে যৌগিক রাশির মাত্রা নির্ণয় করব? এখন যৌগিক রাশিগুলোর মধ্যে তো মৌলিক রাশি সুপাইতে থাকবে, বা সেগুলো এখন সেখানে মৌলিক রাশি কি পাওয়ারে আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। সেটা কিভাবে নির্ণয় করবো? দেখো যে কোনো যৌগিক রাশি বলো হচ্ছে ধরো যেটা লিখছিলাম দ্রুতি, সেটা আবার লিখি। দ্রুতি সমান সমান ছিল কি, দূরত্ব বা সময়, হ্যাঁ সময় ছিল। তাহলে হচ্ছে দূরত্বের জন্য কি লিখবো এখন বলো, ঢাকা মনে করো হচ্ছে ব্রিটিশরা বলবে এখানে আমি দূরত্ব লিখবো এম, ওরা বলবে মানে দ্রুতির আমি এখন মাত্রা বের করবো, দ্রুতির মাত্রা বের করার সময় এই থার্ড ব্র্যাকেট দিতে হয়, তাহলে হচ্ছে দূরত্বের মাত্রা বা সময়ের মাত্রা। এবং দূরত্বের জন্য কি ছিল মাত্রা এল, আর সময়ের জন্য ছিল কি টি, তাহলে কি হবে এল টি ইনভার্স 1। তারপর হচ্ছে এখন আমি যদি চাই ভরবেগ, ভরবেগ এগুলো সূত্র তোমরা পড়ো। ভরবেগ সমান কি ছিল, সূত্র ছিল হচ্ছে ভর ইনটু বেগ। তাহলে ভরবেগের মাত্রা হবে হচ্ছে ভরের মাত্রা এবং বেগের মাত্রা। এখন দেখো ভরবেগ এটা তো যৌগিক রাশি, এখন আমার কাজ হচ্ছে যে সূত্রগুলা সমান যেটা লিখবো সেটা সমান সব মৌলিক রাশিতে আসছে কিনা। ভর ভাই মৌলিক রাশিতে চলে আসছে ভাইয়া, কিন্তু বেগ তো মৌলিক রাশিতে আসে না, তাহলে এটারে আবার আমার মৌলিক রাশি ভাঙাইতে হবে। যতক্ষণ না মৌলিক রাশিগুলো আসছে তাহলে হচ্ছে ভর লিখলাম এখানে, তারপর ইনটু বেগ সমান আবার কি জানো, বেগ সমান যে সরণ বা দূরত্ব যেটা বলো, সরণ বাই সময়। এখন কি সবগুলো মৌলিক রাশি চলে আসছে? হ্যাঁ ভাই সবগুলো তো মৌলিক রাশিতে চলে আসছে, সরণ বলো, দৈর্ঘ্য বলো, দূরত্ব বলো, যেটা সবগুলো তো মিটার দিয়ে মাপবা নাকি একমাত্রিক। তাহলে হচ্ছে সবগুলো মৌলিক রাশি চলে আসছে। ভরের জন্য আমরা এম, আর সরণের জন্য এল, সময়ের জন্য হচ্ছে টি, সময় নিচে আছে তাহলে টি ইনভার্স 1, তাহলে হচ্ছে তোমার এটা হচ্ছে ভরবেগের মাত্রা পেয়ে গেলাম।
এখন আমরা দেখো একক থেকেও কিন্তু হচ্ছে মাত্রাটা বের করতে পারবো। ভরবেগ সমান কি, ভরের একক কি জানো? এসআই পদ্ধতিতে যদি বলি ভরের একক কেজি, তারপর হচ্ছে বেগের একক কি ছিল? মিটার পার সেকেন্ড। ঠিক আছে না ভাইয়া? তাহলে কেজি, আমরা সব কমনে চলে আসছিলাম যে মাত্রা মাত্রা মানে একটা কমন সিস্টেম বের করছি যেখানে হচ্ছে মাত্রা সবার, যে দেশ বলো, আমেরিকা বলো, ব্রিটিশ বলো, ঢাকা বলো, কুষ্টিয়া, ঝিনাইদহ, যেখানে বলো, সবার জন্য সেম হবে। তাহলে কেজি হলে কেজি ভরের জন্য কি কমন প্রতীক ইউজ করবো? এল মাত্রা। তারপর হচ্ছে মিটার, তাহলে মিটার দৈর্ঘ্য, লেন্থ, সরণ যেটা বলো তার জন্য হচ্ছে কি এল। এখানে এম, আজকে এম, ভরের জন্য এম, তাহলে মিটার এল। না, দেখো ভাইয়া, তাহলে কেজি, কেজি ভরের জন্য কি, কেউ বলবে পাউন্ড, কেউ বলবে ইয়া, কিন্তু সে আমরা তো মাত্রা চাইছি সবার যাতে, সবার জন্য যাতে সেম একটা সেম সিস্টেমে আনার জন্য জন্য ভরটা আমরা লিখবো হচ্ছে এম। আর হচ্ছে মিটার হচ্ছে দৈর্ঘ্য এল দ্বারা। আর সেকেন্ড টাইম সবার ক্ষেত্রে সেম, ইনভার্স ওয়ান। তাহলে এটা হইলো। এখন কেউ যদি হচ্ছে যারা আছে ব্রিটিশ, মানে ব্রিটিশ যে আছে হচ্ছে, সে যদি নির্ণয় করতে হচ্ছে, সে ভরের একক, ভরবেগের একক, ভরের একক বসাইতে হচ্ছে কি পাউন্ড, এলবি লিখলাম, পাউন্ডে এলবি দ্বারা প্রকাশ করা হয়। সে হচ্ছে মিটারে, তো আবার মিটারে মাপবে না, সে তো মিটারে মাপবে আবার সেন্টিমিটারে। আবার সে সেকেন্ডে, তো সেকেন্ড তার এককে, সিরিয়াস এককে, তো সে হচ্ছে সেন্টিমিটারে মাপবে। তাহলে হচ্ছে দেখো এক্ষেত্রে মাত্রা কি হবে? পাউন্ড, পাউন্ড ভর, ভর, তাহলে ভরটা আমরা কি প্রভাব প্রকাশ করি? এম। সেন্টিমিটার, সেন্টিমিটার কি ছিল ভাইয়া? লেন্থ এল। তাহলে সেকেন্ড ছিল টি ইনভার্স ওয়ান। তাহলে দেখো সে যে এককের মাত্রা কিন্তু সবার জন্য সেম হবে, সে সবাইকে একটা সেম সিস্টেম আনার জন্য আমরা মাত্রাটা ইন্ট্রোডিউস করছি। ঠিক আছে? তারপরে দ্রুতির মাত্রা, যে দেখো দ্রুতির মাত্রা এখানে বের করে দেওয়া আছে। দ্রুতি সমান দূরত্ব বাই সময়, দূরত্ব এল আর সময় টি লিখছি। তারপর এখানে এল টি ইনভার্স ওয়ান হয়ে গেছে। তারপর ক্ষেত্রফল, ক্ষেত্রফলের মাত্রা দেখো এই যে এখানে কি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে দৈর্ঘ্যের একক দিচ্ছে মিটার, প্রস্থের একক মিটার, মিটার স্কোয়ার পাইছে। এখান থেকে মিটার স্কোয়ার এক মিটার, তাহলে হচ্ছে দৈর্ঘ্যের, ওর জন্য আমরা এল লেন্থ ইউজ করছি, এল 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 পাওয়ার টু। বাইরে আমার এখানে যে ক্ষেত্রফল নিচ্ছে এটা নিতে হবে এমন কোনো কথা না। যে কোনো ক্ষেত্রফল তুমি আমার সূত্র বলো ভাই। হচ্ছে মনে করো বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল কি? বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল সমান সমান ছিল কি পাই আর স্কোয়ার। পাইটা ছিল কি কনস্ট্যান্ট, পায়ের মান হচ্ছে 3.1416। মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে কনস্ট্যান্ট গুলো বাদ, তাহলে হচ্ছে আর স্কোয়ার। আর ব্যাসার্ধ, এটাতে মাপতে গেলে তুমি অবশ্যই লেন্থ, মিটার, ফুট এগুলো ইউজ করবা যা একমাত্রিক। তাহলে হচ্ছে কি লিখতে পারি? আর গুণ আর, যেটাই বলো লেন্থ, এটার ক্ষেত্রে মাত্রা এল স্কোয়ার। এটার ক্ষেত্রে তাহলে তুমি এককগুলা থেকেও আসতে পারো, একক লিখলে কি লিখতে পারতো? সেন্টিমিটার স্কোয়ার যদি মিটারে থাকলে মিটার স্কোয়ার। সেন্টিমিটার মিটার বলে গেলো দৈর্ঘ্যের জন্য, সব কমনে আনার জন্য আমরা এল ইউজ করি যেমন, তাহলে এখান থেকে এল স্কোয়ার, এটা লিখলে এল স্কোয়ার। বুঝতে পারছো? আয়তনের মাত্রা ভাই, আমার যে কোনো কিছুর আয়তন বলো। মনে করো আয়তন সমান আমরা কি জানি? আয়তন সমান সমান আমরা জানি হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। দেখো দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে তুমি যতটুকু ক্ষেত্রফল পাবা, ক্ষেত্রফলের সাথে যে হাইটটা গুণ করলে আস্তে 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 এগুলো সম্পূর্ণ আয়তনটা পেয়ে যাবো। তাহলে আয়তনের মাত্রা কি হবে? দৈর্ঘ্যের মাত্রা ইন্টু প্রস্থের মাত্রা ইন্টু উচ্চতার মাত্রা। এখন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবগুলো তো এক ডি, তুমি তো মিটার দিয়ে মাপবা নাকি? দৈর্ঘ্য মাপতে গেলে মিটার, প্রস্থ মাপতে গেলে মিটার, উচ্চতা মাপতে গেলে মিটার, সেগুলো তো দৈর্ঘ্যই। তাহলে মাত্রা দৈর্ঘ্যের জন্য এল, প্রস্থের জন্য এল, উচ্চতার জন্য এল, তাহলে এল কিউ। তাহলে আয়তনের মাত্রা পাই ভাই আমরা পাইলাম কি? এল কিউ। এই দেখো এখানে আয়তনের মাত্রা বের করে দেওয়া আছে। তারপরে আমরা দেখি এখন ঘনত্বের মাত্রা কি। ঘনত্বের প্রথমে সূত্র জানতে হবে। ঘনত্ব সমান সমান কি, তোমরা এগুলো সব পরবর্তী চ্যাপ্টারে শিখবা। ঘনত্ব সমান সমান হচ্ছে কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার ঘনত্ব বলে। তাহলে ঘনত্ব সমান আয়তন বাই ভর। ভর সমান কি ভরের, তাহলে ঘনত্বের মাত্রা হবে হচ্ছে ভরের মাত্রা ইন্টু আয়তনের মাত্রা। এখন ঘনত্ব যৌগিক রাশি, মাত্রা নির্ণয় করতেছি, তাহলে ভর তো মৌলিক রাশিতে চলে আসছে, আয়তন মৌলিকে এখনো আসে নাই। আয়তনের মাত্রাটা আমরা কিছুক্ষণ আগে নির্ণয় করলাম। ভরের মাত্রা হচ্ছে এম তোমার, আয়তনের মাত্রা পাইলাম হচ্ছে এল কিউ। তাহলে হচ্ছে ঘনত্বের মাত্রা হবে হচ্ছে এম এল ইনভার্স থ্রি। তারপরে দেখো ভাইয়া ভরবেগের মাত্রা নির্ণয় করছিলাম আগে, তাও আবার নির্ণয় করি। দেখো ভর বেগ সমান হচ্ছে ভর ইন্টু বেগ। এবার হচ্ছে আমরা একক দ্বারা নির্ণয় করব। ভরের এসে একক হচ্ছে কেজি, বেগের এসে একক হচ্ছে মিটার পার সেকেন্ড। বেগ সমান হচ্ছে তোমার সরণ
বা হচ্ছে সময়, স্মরণের একক, দৈর্ঘ্যের একক যেটা বলো মিটার, সাথে সময়ের একক সেকেন্ড, মিটার পার সেকেন্ড হয়ে গেল এখান থেকে সময়টার উপরে নিলে। তাহলে হচ্ছে কেজি ভর, তাহলে ভরে আমরা একটা কমন ইউনিটে প্রকাশ করবো, তাহলে এম লিখলাম, মাত্রা লিখবো, এখন আমরা ভরবেগের মাত্রা লিখতেছি একক থেকে। তো মিটার দৈর্ঘ্য ছিল, দৈর্ঘ্যের জন্য আমরা কি ইউজ করি, এল। সেকেন্ডের জন্য কি, টি, তাহলে কি হবে টি ইনভার্স ওয়ান, তাহলে এম এল টি ইনভার্স ওয়ান হচ্ছে ভরবেগের মাত্রা। ঠিক আছে, এখন দেখো ভাইয়া বলের মাত্রা বল সমান কি আগে তাই জানতে হবে। বল সমান সমান তোমার হচ্ছে ভর টু ত্বরণ। ত্বরণ এগুলো কি মৌলিক রাশিতে আসছে? না, মৌলিক রাশিতে আসে না, তাহলে কি করবো, মৌলিকে নিতে হবে। তাহলে ভরটা লিখলাম, ত্বরণ সমান সমান কি, ত্বরণ সমান সমান তোমার আবার হচ্ছে বেগ বাই সময়। এখন এখন কি মৌলিক আসছে? না, এখন আসে নাই, এই বেগ আসে, সময় তো চলে আসছে, সময় মৌলিক রাশি, সাতটা মৌলিক রাশি কিন্তু আগে জানতে হবে ভাইয়া, নাহলে হবে না। এখন সময় মৌলিকে চলে আসছে, ভর চলে আসছে, কিন্তু বেগ বেগ তো মৌলিকে আসে না, তাহলে বেগের মৌলিকে নিয়ে আসতে হবে। তাহলে ভর ইন্টু বেগ সমান তুমি আবার কি জানো, স্মরণ বাই সময়, একবারে লিখে দিচ্ছি। এখানে উপরে হবে হচ্ছে স্মরণ, সময়, আর নিচে আরেকটা সময় আছে, তাহলে হচ্ছে স্মরণ বাই সময় স্কোয়ার। তাহলে হচ্ছে ভরের মাত্রা কি, এম, স্মরণের মাত্রা কি, এল, সময়ের মাত্রা টি, নিচে স্কোয়ার আছে, উপরে নিয়ে গেলে মাইনাস হবে, তাহলে টি ইনভার্স টু। তাহলে হচ্ছে এম এল টি ইনভার্স টু। এখান থেকে কি এখন আবার মাত্রা থেকে কি আমি আবার ভাইয়া একক লিখতে পারবো না? হ্যাঁ, অবশ্যই লিখতে পারবো, কেন ভাইয়া? দেখো, এম, তাহলে মাস, তাহলে মাসের জন্য কি ইউজ করতে পারি, আমি যদি এসআই এককে লিখি, এসআই এককে লিখতে চাইলে তাহলে মাসের জন্য আমরা এসআই এককে কি ইউজ করি ভাইয়া, কেজি। লেন্থ, লেন্থ দৈর্ঘ্যের জন্য আমরা এসআই এককে কি করি, মিটার। সেকেন্ড, তাহলে সেকেন্ডের জন্য আমরা টাইমের জন্য কি ইউজ করি, এসআই এককে সেকেন্ড। তিনটা এককে, সিজিএস বলো, এসআই বলো, এফপিএস বলো, এমকেএস যেটা বলো, সেটার জন্য সবগুলোতে হচ্ছে সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে হচ্ছে পার সেকেন্ড, এসআই এককে পেয়ে গেলাম কেজি মিটার পার সেকেন্ড। মাত্রা থেকে যদি আমি আবার হচ্ছে তোমার সিজিএস এ লিখতে চাই, সিজিএস এ ভরের জন্য কি ইউজ করা হয়, গ্রাম। তারপরে দৈর্ঘ্য, লেন্থের জন্য সিজিএস এ কি করা হয়, সেন্টিমিটার, গ্রাম সেন্টিমিটার। সময়ের জন্য সিজিএস একক একই, সেকেন্ড, তাহলে হচ্ছে পার সেকেন্ড, তাহলে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড হচ্ছে সিজিএস এ। আর বাদ বাকি তোমরা আর কি আছে, এফপিএস, এগুলো নিজেরা কইরা নিও। মহাকর্ষীয় ধ্রুবক এর মাত্রা, ওই যে আমার কাকের কথা মনে করো, কাকে বইলা গেছিল, দুইটা মাস যদি M1 M2, দুটা মাসের মধ্যে যদি ডিস্টেন্স ডি হয়, দূরত্ব যদি ডি দূরত্ব থাকে, এই দুটা মাস দেখা গেছে আকর্ষণ করে একে অপরকে, সে আকর্ষণ বলের মানটা কি কাকি বইলা গেছে হচ্ছে G M1 M2 বাই ডি স্কোয়ার। ডি হচ্ছে দূরত্ব, M1 হচ্ছে প্রথম মাসটার ভর, M2 হচ্ছে দ্বিতীয় মাসটার ভর, পাই জি, এখানে জি এটা হচ্ছে বিশ্বজনীন সর্বজনীয় মহাকর্ষীয় ধ্রুবক, আর এফটা হচ্ছে বল। তাহলে এখানে আমাকে এই জি এর মানটা নির্ণয় করছে। এগুলো সব এখনই দেখে, এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই ভাই, এগুলো সব তোমরা পরবর্তীতে শিখবা। সূত্রগুলো জেনে রাখলে তুমি এই চ্যাপ্টারের মাত্রাগুলো বের করে শিখতে পারবা। তাহলে দেখো, এখন আমরা জি সমান সমান এখান থেকে কি লিখতে পারি ভাইয়া, জি সমান সমান লিখতে পারি এফ বল ইন্টু ডি স্কোয়ার বা হচ্ছে মাস দুটা M1 ইন্টু M2। তাহলে হচ্ছে বলের মাত্রা আগে নির্ণয় করেছিলাম, বল সমান ভর গুণিত ত্বরণ, ভর ছিল এম, ত্বরণ ছিল এল, টি ইনভার্স টু ইন্টু এখানে ডি, ডিস্টেন্স বলো, দূরত্ব বলো, সরণ বলো, দৈর্ঘ্য বলো, যা বলো সবই তো একই কথা। তাহলে ডির জন্য কি ইউজ করবো, এল, তাহলে এল স্কোয়ার, স্কোয়ার আছে। তারপর হচ্ছে মাস, প্রথম মাস ভরের জন্য কি এম, আর আরেকটা ভর M2 এর জন্য কি এম। তাহলে হচ্ছে এই টোটালটা হচ্ছে তোমার, এখন যদি ক্যালকুলেশন করো তাহলে হচ্ছে সর্বজনীন ধ্রুবকের মাত্রাটা পাওয়া যাবে। মাত্রাটা আমরা থার্ড ব্র্যাকেট দ্বারা লিখি, তাহলে হচ্ছে এফ, দেখো নিচে তোমার হচ্ছে দুইটা এম, নিচে দুইটা এম স্কোয়ার, উপরে একটা এম, তাহলে 1 - 2, তাহলে এম এর পাওয়ার হচ্ছে -1। ঠিক আছে, তারপর এল, দেখো এখানে দুইটা একটা, তাহলে এল স্কোয়ার এম ইনভার্স ওয়ান, এল স্কোয়ার। তারপর এখানে দেখো টি ইনভার্স টু। এখানে অনেকে বুঝতে পারেনি, আমি জানি। ঠিক আছে, দেখো উপরে দেখো এম আছে, আর নিচে আছে হচ্ছে এম স্কোয়ার। এটা হচ্ছে সূচক ও লগারিদমে তোমরা হচ্ছে ম্যাথে করবা। দেখো এখানে পাওয়ার ওয়ান, এটা যদি উপরে নিই তাহলে হচ্ছে কি হয়, +1 - 2, তাহলে ও এম এর পাওয়ার হচ্ছে -1, সেটা সমান লেখা যায় আবার হচ্ছে 1/m। ঠিক আছে, অথবা তুমি যদি চাও যে এটারে নিচে আনবা, তাহলে দেখো এম এর পাওয়ার 1, এম এর পাওয়ার 2। এখন আমি যদি হচ্ছে ওইটারে নিচে নিয়ে আসি, তাহলে হচ্ছে 1 পরে থাকলো 1,
তারপর হচ্ছে 1 এখানে লিখলে হচ্ছে m এর পাওয়ার 2, উপর থেকে যদি আবার নিচে আনো তাহলে সেটা পাওয়ার মাইনাস হয়ে যাবে, বা নিচ থেকে উপরে নাও তাই পাওয়ার মাইনাস হয়ে যাবে, তাহলে হচ্ছে 1/2 - 1, তাহলে m এর পাওয়ার 1, সে একই কথা, মানে কানে ডান হাত দিয়ে ধরো বাম হাত দিয়ে ধরো একই কথা, কান যে হাত দিয়ে ধরো। তাহলে এটা অভিকর্ষ ত্বরণ জি এর মাত্রাটা পেয়ে গেছি m ইনভার্স 1 l স্কয়ার t ইনভার্স 2। আধানের মাত্রা, ঠিক আছে, আধানটা ছিল কি, আধানের সূত্রটা কি ছিল আগে জানো, হচ্ছে তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ I সমান সমান কি ছিল ভাইয়া, হচ্ছে একক সময়ে যে পরিমাণ আধান চলাচল করে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ, আধান আহ এক আধ বানতেন না, ঠিক আছে, আধান কিউ আর সময় টি। তাহলে এখান থেকে আমার আধানের মাত্রা বের করতে হবে, তাহলে আধানটা আলাদা করি, ঠিক আছে, তো এদিকে আই কিউ রাখলাম, এখানে কিউ সমান কি হবে আই ইন্টু টি, আই তড়িৎ প্রবাহ, টি হচ্ছে সময়। মনে করে দেখো ভাইয়া, ওই যে বলছিলাম লাগে না কিন্তু একদিন লাগে যাবে, তাহলে সেটা কি ছিল আই তড়িৎ প্রবাহ, মৌলিক রাশি, এটা অলরেডি মৌলিক রাশিতে প্রকাশ হয়ে গেছে আধানের, আর টি এটা মৌলিক রাশি, তাহলে আধানের জন্য কি ইউজ কর, সময় তড়িৎ প্রবাহের জন্য কি ছিল অ্যাম্পিয়ার, আর সময়ের জন্য কি ছিল টি, তাহলে হচ্ছে কি হলো আধানের মাত্রা হলো কি এ টি, ঠিক আছে ভাইয়া। হুম এখন দেখো বিভব শক্তির মাত্রা, বিভব শক্তি বিভব শক্তির মাত্রা, মানে যে কোনো কিছু শক্তি তুমি আমার মাত্রা বলো, ধরো বিভব শক্তি এখানে যেহেতু দেওয়া আছে, আমরা বিভব শক্তি দিয়ে বের করি, বিভব শক্তি কাজ ক্ষমতা শক্তি দিয়ে এটা গুলো সূত্রগুলো পড়বা। বিভব শক্তি সমান হচ্ছে তোমার mgh, এমটা হচ্ছে তোমার ভাইয়া ভর, এটা হচ্ছে তোমার অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে, অভিকর্ষজ ত্বরণ, আর এইচটা হচ্ছে তোমার উচ্চতা, বস্তুটাকে কত উচ্চতায় তুমি তুলতেছো সেটা, কোন বস্তুকে উপরে তুলে তার মধ্যে বিভব শক্তি, তুমি যে পরিমাণ কাজটা করছো ওটা হচ্ছে শক্তিতে কনভার্ট হয়ে ওর মধ্যে জমা থাকে, সেটা হচ্ছে সূত্র হচ্ছে বিভব শক্তি mgh। এখন তাহলে দেখতে হবে বিভব শক্তির মাত্রা বের করব, সবগুলোর মৌলিকে নিয়ে আসতে হবে, ভর মৌলিকে তো অলরেডি চলে আসছে, অভিকর্ষ ত্বরণ, ত্বরণ বলে যে কোনো অভিকর্ষ ত্বরণ বল, অভিকর্ষ ত্বরণ তো একটা ত্বরণ, ঠিক আছে, এটারে তাহলে নিতে হবে উচ্চতা, এটার মাপতে গেলে তো দৈর্ঘ্য প্রস্থ মানে যে কোনো একটা দিয়ে, তাহলে দুইটা তো অলরেডি মৌলিকে চলে আসছে, আমাদের লাগবে হচ্ছে অভিকর্ষ ত্বরণটারে মৌলিকে মানে মৌলিক রাশিতে নিয়ে যাওয়া, তাহলে হচ্ছে ভরের জন্য ইউজ করলাম এম, আর উচ্চতার জন্য ইউজ করলাম কি, উচ্চতার জন্য এল, আর অভিকর্ষ অভিকর্ষ ত্বরণের মাত্রা কি, যে কোনো ত্বরণ বড় বলো এল টি ইনভার্স 2, তাহলে আলটিমেটলি আমাদের আসলো কি এম এল স্কোয়ার টি ইনভার্স 2 বিভব শক্তির মাত্রা, ঠিক আছে। এখন অনেকে বলে ভাইয়া কি ভাইয়া, আমি তো শক্তির মাত্রা বলছিলাম বিভব শক্তি, আমি যদি গতি শক্তি লিখতাম তাহলে কি হতো, তাহলে দেখ রে ভাই, তুই গতিশক্তি লিখতে চাচ্ছিলি গতিশক্তি সমান হাফ এম ভি স্কোয়ার, তাই তো, তাহলে দেখ গতিশক্তি সমান হাফ, মাত্রার ক্ষেত্রে আমরা কি কনস্ট্যান্টের মাত্রা বের করি না, তাহলে গতিশক্তির মাত্রা হবে কি এম এর মাত্রা আর ভি এর মাত্রা, এমটা কি ছিল তোর গতিশক্তির এখানে ভর ছিল, আর ভিটা কি ছিল বেগ ছিল, ঠিক আছে, তাহলে তুই লেখ ভরের মাত্রা লেখ, বেগের মাত্রা লিখবি, তার উপরে স্কোয়ার করবি, তাহলে ভরের মাত্রা কি তোর এম লিখলি, আর বেগের মাত্রা কি ছিল এল টি ইনভার্স 1, ঠিক আছে, তারপর হচ্ছে স্কোয়ার আছে, তাহলে কি হবে এম এল স্কোয়ার টি ইনভার্স 2, দেখ পাইছিস, আগেরটা গতিশক্তি বিভব শক্তি যেটা লিখিস তোর কাছে মাত্রা কি সেম এম এল স্কোয়ার টি ইনভার্স 2। পদার্থবিজ্ঞানে মাত্রা কেন গুরুত্বপূর্ণ, ঠিক আছে, মাত্রা সমজাতীয় নীতিটা বা কি, দেখো দুইটি রাশির যোগ অথবা বিয়োগ, সমজাতীয় রাশির যোগ বিয়োগের ক্ষেত্রে অবশ্যই এদের মাত্রা সেম হইতে হবে, সমীকরণের উভয় পাশের রাশির মাত্রা সমান হইতে হবে, এই নীতির দ্বারা পদার্থবিজ্ঞানে যে কোনো সমীকরণের সত্যতা যাচাই করতে পারি। মনে করো তুমি দুইটা রাশি যোগ করবা, আবার সমীকরণের এই পাশে থাকবে, মানে যে দুইটা রাশি যোগ করবে অবশ্যই তাদের মাত্রা সমান হইলে তুমি সেই দুইটা রাশিকে যোগ করতে পারবে, এবং সমান সমানের এই বাম পাশে যেই মানটা থাকবে মানে রাশির মাত্রা হবে অবশ্যই ডান পাশে রাশির মাত্রাটা সেম হইতে হবে। মাত্রা সমীকরণ ব্যবহার করে সমীকরণের সত্যতা যাচাই, দেখো ধরো আমার কাকে যে নিউটন ধরো এই যে সূত্রটা দিয়ে গেল, এসে জাতির সামনে যে বইলা গেল ভি সমান সমান ইউ প্লাস এটি, এটা তো শেষ বেগ সমান আদিবেগ প্লাস ত্বরণ ইন্টু সময়, ইউটা হচ্ছে আদিবেগ, ভি হচ্ছে শেষ বেগ, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়, এটা যে বইলা গেল এটা তো আমাদেরকে মানে জাস্টিফাই করতে হবে যে দাদি কি বইলা গেল সত্য নাকি ভুল, সেটা জাস্টিফাই আমরা কিভাবে করবো, সেটা করবো মাত্রা সমীকরণের মাধ্যমে, ঠিক আছে। এই মাত্রা সমীকরণের মাধ্যমে কিভাবে একটা সমীকরণ জাস্টিফাই করতে পারি, দেখো সমীকরণের লেফট হ্যান্ড সাইডের মাত্রা আমরা কি দেখে আসলাম, সমীকরণের দুটো রাশি যোগ বিয়োগের ক্ষেত্রে অবশ্যই তাদের মাত্রা সেম হইতে হবে, এবং সমীকরণের বাম পাশের মাত্রা ডান পাশের মাত্রা সেম হইতে হবে, তাহলে সমীকরণের বাম পাশের মাত্রা কি আছে, ভি এর মাত্রা, ভি হচ্ছে বেগ, ভি সমান সমান বেগ বা বেগের মাত্রা বা একক বলো, তাহলে বেগের মাত্রা কি এল টি ইনভার্স 1, বেগ সমান সমান ছিল কি সরণ বাই সময়, দুইটা মৌলিক আছে সরণের, দেখ রে ভাই দেখ বেগ সমান সমান কি ছিল সরণ বাই সময় ছিল না,
সরল মৌলিক, সময় মৌলিক, তাহলে সরণের জন্য এল, সময়ের জন্য টি, এল টি ইনভার্স ওয়ান। ঠিক আছে, এখন সমীকরণে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, সমীকরণের রাইট হ্যান্ড সাইডে কি আছে, ইউ এর মাত্রা, ইউ এর মাত্রা এটা পাইছি। সমীকরণের রাইট হ্যান্ড সাইডেও এটা হইতে হবে, তাইলে আমরা বলতে পারবো সমীকরণটা সঠিক। তাহলে ইউ এর মাত্রাটা কি হবে ভাইয়া, ইউ বেগ, আদি বেগ, তাহলে এটাও একটা বেগ, ইউ এর মাত্রা হবে এল টি ইনভার্স ওয়ান। ঠিক আছে, তারপরে এটি, এটি এর মাত্রা কি হবে, ত্বরণ, ত্বরণের মাত্রা গুণ সময়ের মাত্রা, তাহলে ত্বরণের মাত্রা কি এল টি ইনভার্স টু ইন্টু সময়ের মাত্রা, সময়ের মাত্রাটা কি ছিল ভাইয়া টি, তাহলে এটা গুণ করে পাবা কি এল টি টু পাওয়ার মাইনাস ওয়ান, টি টু দি পাওয়ার ওয়ান, তাহলে কি হবে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে দেখো, তাহলে সমীকরণের ডান পক্ষে ভাইয়া, ডান পক্ষে কি হলো ভাইয়া, ইউ প্লাস এটি এর মাত্রাটা কি আসলো তোমার এল টি ইনভার্স ওয়ান প্লাস এল টি ইনভার্স ওয়ান। এখন কয়েক মহাজন বলবে এবার এল টি ইনভার্স ওয়ান প্লাস এল টি ইনভার্স ওয়ান মানে টুয়াইস এল টি ইনভার্স ওয়ান। আরে বলো, মাত্রার ক্ষেত্রে আমরা এভাবে যোগ করি না, আমরা জাস্ট দেখি মাত্রাটা হচ্ছে মাত্রার মানে উভয় পাশের রাশির যোগ করতে পারবো কিনা, মাত্রাটা উভয় পাশের রাশির মাত্রাগুলো সেম আছে কিনা সেই সেটা দেখি। তাহলে তো সমীকরণের বাম পক্ষ সমান ডান পক্ষ দেখা যাচ্ছে মাত্রা সেম, তাহলে আমরা বলতে পারি আমার কাকি যে সূত্র সমীকরণটা জাতির মাঝে নিয়ে আসছিল এটা সঠিক। মাত্রা সমীকরণ ব্যবহার করে এই সমীকরণের সূত্র যাচাই করতে হবে, বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস টুয়াইস এস। তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল শুরু করে দিই লেফট হ্যান্ড সাইড, তাহলে বি স্কয়ারের মাত্রা কি বেগ, ভি ছিল শেষ বেগ, তাহলে বি স্কয়ার, তাহলে বি স্কয়ারের মাত্রা বেগের মাত্রা তার স্কয়ার, বেগের 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 মাত্রা তার উপর হবে হচ্ছে স্কয়ার, তাহলে বেগের মাত্রা কি ছিল ভাইয়া, বেগের মাত্রা ছিল হচ্ছে এল টি ইনভার্স ওয়ান, তার উপরে দিতে হবে স্কয়ার, দিলে কি হবে এল স্কয়ার টি ইনভার্স টু। তারপরে দেখো এখন আমরা রাইট হ্যান্ড সাইডে চলে আসি, রাইট হ্যান্ড সাইডে ছিল কি ইউ স্কয়ার, ইউ তো বেগ, বেগের মা উপর আবার স্কয়ার, তাহলে এটারও হবে সেম এল স্কয়ার টি ইনভার্স টু। তারপর টু তো কনস্ট্যান্ট, টু এর তো আমরা মাত্রাতে নিব না, তাহলে এ এস এর মাত্রা কি হবে, এস এর মাত্রাটা হবে হচ্ছে তোমার ত্বরণের মাত্রা ইন্টু এসটা, এখানে এস হচ্ছে সরণ, এসটা হচ্ছে তোমার সরণ। ঠিক আছে, লেখা তো একেবারে বগের ঠ্যাং হচ্ছে। ঠিক আছে, এসটা হচ্ছে সরণ, তাহলে ত্বরণ ইন্টু সরণ, ত্বরণের মাত্রা ইন্টু সরণের মাত্রা, তাহলে ত্বরণের মাত্রা ইন্টু সরণের মাত্রা হবে হচ্ছে এস এর মাত্রা। তাহলে ত্বরণের মাত্রা কি ছিল ভাইয়া, ত্বরণের মাত্রা ছিল এল টি ইনভার্স টু ইন্টু সরণের মাত্রা ছিল হচ্ছে তোমার এল, দুটারে গুণ করলে হবে এল স্কোয়ার টি ইনভার্স টু, তাহলে ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এস এর মাত্রা কি হবে ভাইয়া, এল স্কোয়ার টি ইনভার্স টু। বাম পক্ষে লেফট হ্যান্ড সাইডে ছিল হচ্ছে তোমার এল স্কোয়ার টি ইনভার্স টু, রাইট হ্যান্ড সাইডে আসছে হচ্ছে এল স্কোয়ার টি ইনভার্স টু। তাইলে আমরা কি দেখতে পাচ্ছি, মাত্রা আমরা বলতে পারি মাত্রাগতভাবে, মাত্রাগত দিক থেকে এই সমীকরণটি সঠিক, মাত্রাগত দিক হতে এই সমীকরণটি সমীকরণটি সঠিক। ঠিক আছে, এখন দেখো একটি কণার বেগ এবং সময়ের মধ্যে সম্পর্ক হচ্ছে তোমার একটা রিলেশন দেয়া আছে, এবিসি এর একক কি হবে। এখন দেখো ভাইয়া সমীকরণের বাম পাশে যে এটা একক, এখন এখানে মাত্রা না বলে কিন্তু একক বলে দিচ্ছে, আমার একক দিলে তো সমস্যা নেই, আমরা করবো সেটাও। এখন দেখো বাম পাশের মাত্রার ক্ষেত্রে যেমন সেম রুলস, এককের ক্ষেত্রে তদ্রুপ সেম রুলস। সমীকরণের বাম পাশের রাশি যে একক হবে, ডান পাশের রাশিগুলোরও সে একক হইতে হবে, এবং যেগুলো রাশি যোগ করতেছি সবগুলো রাশির ইন্ডিভিজুয়াল একক সেম হইলে আমরা তাদেরকে যোগ করতে পারবো। ঠিক আছে, তাহলে সমীকরণের বাম পাশে আছে কি ভি, ভিটা কি এখানে বেগ, বেগ, তাহলে ভি বেগ, বেগের এককটা কি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, হ্যাঁ, বেগ সমান কি সরণ সময় ছিল না, তাই সেটা থেকে মিটার পার সেকেন্ড। তারপর এ, এর এককটা তাহলে কি হবে, দেখো এ ইন্ডিভিজুয়ালি আছে, তাহলে এর এককটা হবে হচ্ছে সেম মিটার পার সেকেন্ড। তাহলে বি বাই টি, এখন দেখো ভাইয়া বি বাই টি এর একক হইতে হবে হচ্ছে আমার মিটার পার সেকেন্ড, তাহলে এখান থেকে আমরা বি কি হইতে হবে সেটা বলো তো, মিটার পার সেকেন্ড ইন্টু সময়, এখানে টি, সময়ের এককটা কি আবার বলো তো ভাইয়া, মিটার পার সেকেন্ড ইন্টু সময়ের একক সেকেন্ড, তাহলে সেকেন্ড ওয়ান, এস এর পাওয়ার ওয়ান, এস এর পাওয়ার মাইনাস ওয়ান গুণ করলে এস এর পাওয়ার জিরো, কোনো কিছু পাওয়ার জিরো মানে ওয়ান, তাহলে সেটা সমান এন। ঠিক আছে, তাহলে দেখো বি এর মান, বি এর মান হবে তোমার হচ্ছে মিটার এম, এটা তো ভাই ইজিলি বোঝা যেত, দেখো এখানে বি বাই টি আছে না, এখন আমার হইতে হবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি যোগ করছি, প্রত্যেকটার একক সেম হইতে হবে, মিটার পার সেকেন্ড, এরও মিটার পার সেকেন্ড হইতে হবে, এটারও মিটার পার সেকেন্ড। তাহলে অলরেডি নিচে দেখো টি আছে যা সেকেন্ড, তাহলে এটা মিটার পার সেকেন্ড হতে গেলে অবশ্যই বিটা তো মিটার পার মিটারই হইতে হবে নাকি, মিটার তারপর তখন তো লিখতে পারো মিটার পার সেকেন্ড, এগুলো কমন সেন্স থেকে বোঝা যায়। দেখো প্র্যাকটিস করতে করতে এগুলো তোমাদের একটু চলে আসবে। সি টি স্কোয়ার, এখন
সি টি স্কোয়ার, এটা সমান কি হতে হবে? মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখন এখান থেকে সি সমান কি হবে? মিটার পার সেকেন্ড, টি গুণ আকারে আছে, এখানে এসে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ডি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, আর সময় টি তো সময়ের পর স্কোয়ার আছে, তাহলে সময়ের একক সেকেন্ড, তাহলে সেকেন্ডের পাওয়ার স্কোয়ার দিলাম। এখন দেখো ভাইয়া, এস এর পাওয়ার -1 এই টুটার উপরে নিয়ে গেলে তারপর -1 হবে, তাহলে এম এস এর পাওয়ার -1 মাইনাস এই +2 ছিল উপরে যে মাইনাস, তাহলে এম এস এর পাওয়ার হচ্ছে -3, এম এস এর পাওয়ার -3। এটার কি আবার এভাবে লিখতে পারি না আমরা ভাইয়া? এম এস এর পাওয়ার -3 মানে 1/s এর পাওয়ার 3। এগুলো তোমরা সূচক ও লগারিদমে ম্যাথে করবা। তাহলে এম এস এর পাওয়ার -3 এম বাই এস কিউ। ঠিক আছে, তাহলে সি এর মানটা পাইছি, সি এর মান হবে এটা, বি এর মান হবে হচ্ছে মিটার, ভি এর মান হবে মিটার পার সেকেন্ড, তাহলে বি এটা তো হবে না, এ নাম্বার, বি নাম্বার মিটার পার সেকেন্ড, বি এর জন্য মিটার, তাহলে দেখো বি নাম্বার হবে অ্যান্সার, সি আর ডি মান। ঠিক আছে, মাত্রার আরো ব্যবহার, মাত্রার আরো একটা ব্যবহার আছে দেখো, দুটি ভিন্ন ভিন্ন সিস্টেমে একই ভৌত রাশির এককের মধ্যে কনভারসেশন ফ্যাক্টর খুঁজে বের করতে মাত্রা ব্যবহার করা হয়। একটি ভিন্ন এককে মানে ভিন্ন সিস্টেমের মধ্যে কনভারসেশন ফ্যাক্টর খোঁজার জন্য, যেমন দেখো কনভারসেশন ফ্যাক্টর কত, বলের এসআই একক এবং বলের সিজিএস এককের মধ্যে। ঠিক আছে, এখন বলের একক ধরো, বল সমান তুমি কি জানো? বল সমান সমান আমরা জানি কি, ভর গুণিত ত্বরণ। ঠিক আছে না ভাইয়া? এখন ভরের নিউটনটা আবার কই থেকে আসছে? দেখো এসআই এককে বলের একক হচ্ছে নিউটন, সিরিয়াস একক হচ্ছে বলের একক ডাইন। এখন এই নিউটনটা কই থেকে আসলো? দেখো বল সমান কি ছিল? ভর গুণিত ত্বরণ, ভরের একক কি? কেজি। ত্বরণ সমান কি ছিল? বেগ বাই সমান, বেগ সমান সরণ বাই সময় ছিল, সেখান থেকে ত্বরণের একক আসে হচ্ছে তোমার মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটারে বলতেছি আমার কাকি বল সম্পর্কে ধারণা দিয়েছে, তো এই কারণে তোমার এটার নাম দেওয়া হয়েছে কাকির নাম অনুসারে নিউটন, এটারে সংক্ষেপে এন লিখা হয়। ঠিক আছে, এখন এখন এখানে যেমন আমরা হচ্ছে আহ এসআই সবগুলো হচ্ছে লিখছি কি কেজি, বহরের একক লিখছি, এসআই সবগুলো কি এসআই এককে লিখছি না? এগুলো তো আবার অনেকে চাইলে, যারা ব্রিটিশ আছে বা যারা সিজিএস পদ্ধতি করে, ওরা যদি চাইতো তাহলে হচ্ছে ওরা ভরের একক গ্রামে লিখতো, আর ত্বরণের একক হচ্ছে তোমার সেন্টিমিটার পার সিজিএস এ লিখতো ওরা, তাহলে সিজিএস এ হচ্ছে ভরের একক গ্রাম, ত্বরণ সময় মিটার না লিখে ওরা সেন্টিমিটার লিখতো, আর সিজিএস এ তো সেন্টিমিটারই, তাহলে হচ্ছে কে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই দুটার মধ্যে তো এই গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারটারে তোমার বলা হচ্ছে সিজিএস হচ্ছে ডাইন। ঠিক আছে, এখন এই দুটার মধ্যে তো কনভারসেশন করা দরকার নাকি, আমার কত নিউটন সমান এসে এককে, কত নিউটন সমান সিজিএস এককে, হচ্ছে কত ডাইন, এটা তো আমার জানতে হইতে পারে। অনেকে সূত্র মুখস্থ করলে, কোনো সূত্র মুখস্থ নেই, আমার মেমোরি একদমই উইক ভাই, আমি হচ্ছে এখান থেকে প্রমাণ মানে ডিরেক্ট প্রুভ করে দেখবো। তাহলে দেখো, ধরো সাপোজ আমি হচ্ছে 1 নিউটন সমান সমান এক্স ডাইন। ঠিক আছে, আমি জানি না 1 নিউটন সমান কি, নিউটন সমান ছিল কি হচ্ছে তোমার কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে এসআই এককে, এসআই এককে লিখলাম। তাহলে এটার আমার কাজ হবে কি, এই সবগুলারে আমার হচ্ছে মৌলিক রাশি মানে সিজিএস এককে কনভার্ট করা। তাহলে দেখো কেজিরে আমি যদি সিজিএস এ নিই, 1 কিলোগ্রাম, গ্রামে নিতে হবে, 1 কিলোগ্রাম সমান কত ভাইয়া? 1000 গ্রাম। ঠিক আছে, ইন্টু গ্রামে নিয়ে নিলাম, ভরে মিটার আছে দৈর্ঘ্য, তাহলে এটা সেন্টিমিটারে নিতে হবে, 1 মিটার সমান সমান কি ছিল ভাইয়া? 100 সেন্টিমিটার। ঠিক আছে, সেকেন্ড, সেকেন্ড তো সিজিএস এ তো হচ্ছে সময় একক সেকেন্ড, তাহলে এটা রাখিয়ে দিলাম সেকেন্ড বার। তাহলে এখন যদি এটা করো, 1 এর পরে 1 2 3 4 5, 1 2 3 4 5। ঠিক আছে, তাহলে সেন্টিমিটার গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে তোমার সেই কাঙ্ক্ষিত টাইম। ঠিক আছে, এটার আবার কি লিখতে পারো, কয়টা শূন্য, 1 2 3 4 5, তাহলে 10 এর পাওয়ার 5 লেখা যায় এত ডাইন। ঠিক আছে ভাইয়া, তাহলে 1 নিউটন সমান হচ্ছে 10⁵ ডাইন। এখন এটা কেন দরকার? ঠিক আছে না? দেখো এখন তোমার পরীক্ষায় ধরো বলে দিল হচ্ছে ভর, পরীক্ষায় ধরো ভর তোমার প্রশ্নে দিয়ে দিয়েছে ভর হচ্ছে 10 কেজি। ঠিক আছে, আর হচ্ছে ত্বরণ, কোনো বস্তুর ত্বরণ হচ্ছে দিয়ে দিছে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এখন ওই বস্তুর উপর প্রযুক্ত বল এফ তোমাকে হচ্ছে এসআই এককে নির্ণয় করতে হবে, মানে এসআই মানে সিজিএস এককে বের করতে হবে। আমরা কি করব, সবসময় হচ্ছে আমরা এসআই এককে বের করবো, সেটা হচ্ছে কনভার্ট করবো সিজিএস এককে। দেখো তাহলে এসআই এককে আমরা বল এফ সমান কি জানি, ভর ইন্টু ত্বরণ, এম এ ভরের মান দেয়া আছে 10,
ইন্টু ত্বরণ কি দেওয়া আছে 5, তাহলে হচ্ছে 10 পর 10 কেজি, এখানে 10 কেজি, আর এ হচ্ছে তোমার 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে হচ্ছে 10 ইন্টু 5 করলে কত হবে, 10 ইন্টু 5 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, হচ্ছে 50 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে নিউটন। অনেকে এখান থেকে কি করবে, যে ভাইয়া আমি তো এখন সিজিএস এ নিতে হবে, সিজিএস এ তো বলে একক ডাইন, তাহলে এখানে তারা মুখস্থ করে রাখে 1 নিউটন সমান 10⁵ ডাইন। এখন 15 নিউটন সমান 15 ইন্টু 10⁵ গুণ করে সরাসরি ডাইন লিখে দিবে। কিন্তু তুমি চাইলে এখান থেকেও ভাইয়া এই যে নিউটন সমান কি ছিল, নিউটন সমান ছিল হচ্ছে তোমার, নিউটন সমান ছিল এই যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটারে তুমি একবারে ঘরের একক কেজি থেকে তুমি হচ্ছে এইভাবে যে প্রসিডিউর ফলো করলাম, কেজিটা তুমি হচ্ছে গ্রামে নিয়ে যাবা, আর মিটারে তুমি হচ্ছে সেন্টিমিটারে নিয়ে যাবা, আর সেকেন্ডে তো সেকেন্ডে থাকবে সিজিএস এ, সেখানে তুমি হচ্ছে 10⁵ পাবা। তো দেখো তোমাদের দেখাই দিই, 50 ইন্টু কেজিরে নিলাম হচ্ছে গ্রামে, কেজি সমান 1000 গ্রাম। ঠিক আছে, মিটারে নিলাম সেন্টিমিটারে 100 সেন্টিমিটার, ইন্টু সেকেন্ড স্কোয়ার থাকলো সিজিএস এ, তাহলে হচ্ছে 15 ইন্টু 2 3 4 5 ইন্টু 10⁵ গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই তো ডাইন, ঠিক আছে না, সেটা একই কথা, কারণ এদিক দিয়ে ধরো ওদিক দিয়ে ধরো, যেটা বললাম। কনভারসেশন ফ্যাক্টর কত শক্তির এসআই একক এবং সিজিএস এর শক্তির এসআই এককের মধ্যে? তাহলে শক্তির এসআই একক কি ছিল, তাহলে সেটা কি ছিল, দেখো দেখো এখানে শক্তির এসআই একক হচ্ছে জুল, সিজিএস একক হচ্ছে আর। ঠিক আছে, শক্তির এসআই এককটা কি ছিল ভাইয়া, শক্তি, গতিশক্তি বা শক্তি যেটা ছিল হচ্ছে তোমার হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, গতিশক্তি এটা ছিল হচ্ছে তোমার গতিশক্তি সমান, গতিশক্তি সমান ছিল হাফ এম ভি স্কোয়ার। তাহলে গতিশক্তির এককটা কি হবে, ভরের একক ইন্টু বেগের একক। তাহলে হচ্ছে ভরের একক কি ছিল কেজি, বেগের একক কি ছিল এসআই পদ্ধতিতে, বেগের একক কি ছিল মিটার পার সেকেন্ড। বেগ সমান কি ছিল, বেগ সমান ছিল তোমার হচ্ছে সরণ বাই সময়, সরণ বাই সময়। এখন সরণের একক হচ্ছে মিটার, এসআই তে তোমার একক সেকেন্ড, তাহলে সেখান থেকে মিটার পার সেকেন্ড, তার উপর আবার স্কোয়ার আছে, তাহলে মিটার পার সেকেন্ড, তার উপর দিলাম হচ্ছে স্কোয়ার, তাহলে কি হইলো, শক্তির একক হইলো হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, গুণ হয়ে গেছে। তাহলে এই জিনিসটারে বলতেছে হচ্ছে তোমার কি, এসআই তে হচ্ছে জুল। ঠিক আছে, এখন সিজিএস এ নিতে হবে, তাহলে এই যে ভর কেজি আছে, এটারে সিজিএস এ কি ভরের একক কি গ্রাম, গ্রামে নিতে হবে। এখানে মিটার আছে, সিজিএস এ কি দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, তাহলে এটারে মিটার থেকে সেন্টিমিটার নিতে হবে। সিজিএস এ তো সময়ের একক সেকেন্ডই, তাহলে সেকেন্ডই থাকবে। তাহলে সেইটারে নিয়ে যাই পাবা, তাহলে গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, সেটা হবে সমান আর। তাহলে সেটা সমান কত, সেটা বের করার জন্য এখন কেজি রে হচ্ছে আমরা নেই হচ্ছে 1 কেজি সমান কি 1000 গ্রাম, ইন্টু মিটার, 1 মিটার সমান, ভেঙে লিখে অনেকে বুঝতে পারবে না, মিটার ইন্টু মিটার ইন্টু এস। ঠিক আছে, দেখো 1000 গ্রাম, 1 মিটার সমান কি 100 সেন্টিমিটার, আবার একটা মিটার আছে, 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার, ইন্টু সেকেন্ড ইনভার্স 2। ঠিক আছে, তাহলে দেখো এখানেও 1 2 3 4 5 6 7, তাহলে 10⁷ গ্রাম সেন্টিমিটার, সেন্টিমিটার গুণ করলে সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড, এটারে বলতেছে হচ্ছে তোমার আর ই আর জি আর। তাহলে 1 জুল সমান 10⁷ আর। এসআই আর সিরিয়াস এর মধ্যে হচ্ছে কনভার্সন। পরীক্ষা করে দেখা গেছে তরলের মধ্যে চাপ পি নির্ভর করে উচ্চতা এইচ এবং অভিকর্ষ ত্বরণ জি এর উপর, ঘনত্ব রো এর উপর। প্রমাণ করে যে পি সমান এইচ রো জি। দেখো মাত্রার আরেকটা ব্যবহার, মাত্রার সমীকরণ আমি ব্যবহার করি, এটা তোমরা হচ্ছে পরের চ্যাপ্টারে পড়বা, প্লবতার ওই চ্যাপ্টারে পড়বা, আসলে যে চাপ তরলের মধ্যে কোনো কিছু ডোবাইলে দেখো যে চাপটা, সে চাপ হচ্ছে পি সমান সমান এইচ রো জি। এখানে এইচটা কি ভাইয়া, দেখো তরলের মধ্যে উচ্চতা, রো হচ্ছে পানির ঘনত্ব, ই হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আর পি হচ্ছে তরলের মধ্যে চাপ। তাহলে এখানে এই সূত্রটা যে মানে চাপ পিটা দেখো 3টা ভেরিয়েবলের উপর ডিপেন্ড করতেছে, চলকের উপরে, উচ্চতার সাথে উপরে, অভিকর্ষ ত্বরণের উপরে, ঘনত্বের উপরে। এখন এই 3টা চলকের কিসে মানে ঘনত্বের পাওয়ার কি, ঘনত্বের পাওয়ার কি, মানে দেখো উচ্চতার পাওয়ার এখানে 1,
মানে ঘনত্বের পাওয়ার এখানে 1, অভিকর্ষ ত্বরণের পাওয়ার 1। এটা কোন পাওয়ারে এই চাপটা এদের মানে চলকের কোন পাওয়ারের সাথে কোন পাওয়ারের সাথে সম্পর্কযুক্ত সেটা আমরা হচ্ছে মাত্রার মাধ্যমে বের করতে পারি। এখন সেটা বের করার জন্য আমরা হচ্ছে দেখো প্রথমে আমরা জানি না যে হচ্ছে চাপ পি হচ্ছে এইচ এর পাওয়ার কতর উপরে নির্ভর করতেছে, অভিকর্ষ ত্বরণের পাওয়ার কতর উপরে নির্ভর করছে, ঘনত্ব পাওয়ার কতর উপরে নির্ভর করছে। আমরা ধরে নিব পি সমানুপাতিক, পি নির্ভর করছে ঘনত্ব উচ্চতা এইচ এর পাওয়ার এ, পি সমানুপাতিক ধরে নিব হচ্ছে ঘনত্বের সাথে ঘনত্ব পাওয়ার বি এর উপর নির্ভর করছে পি সমানুপাতিক অভিকর্ষ ত্বরণ জি এর সি এর। আমরা তো জানি না, এটা আমরা মাত্রা থেকে প্রমাণ করবো, ঠিক আছে। তাহলে লিখছি এটা সমান, আলটিমেটলি তোমরা ছোটকালে পড়ে আসছো, এটা সমান কি লিখতে পারি, পি সমানুপাতিক এইচ এর পাওয়ার এ, রো এর পাওয়ার বি, জি এর পাওয়ার সি। এখন এই সমানুপাতিকটা উঠাই দিলে একটা সমানুপাতিক কনস্ট্যান্ট আসবে, পি সমান সমান কে এইচ এর পাওয়ার এ, রো এর পাওয়ার বি, জি এর পাওয়ার সি। ঠিক আছে, এখন দেখো চাপ পি, তাহলে হচ্ছে চাপ, এখন দেখো চাপ পি এর মাত্রা যা হবে এই সমীকরণের ডান পাশের মাত্রা সেম হইতে হবে। চাপ পি, পি এর মাত্রাটা কি, চাপের মাত্রাটা কি, চাপ সমান সমান কি জানো ভাইয়া, চাপ সমান সমান আমরা জানি হচ্ছে সূত্র বল বাই ক্ষেত্রফল। এখন চাপের মাত্রা হবে হচ্ছে বলের মাত্রা যেটা সেটা, ক্ষেত্রফলের মাত্রা যেটা সেটা। তাহলে হচ্ছে বলের মাত্রা কি ছিল, বল সমান ভর গুণিত ত্বরণ, তাহলে ভর ছিল হচ্ছে এম এল টি ইনভার্স 2। তারপর ক্ষেত্রফল কি ছিল, দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য বা প্রস্থ ইন্টু প্রস্থ যেটা বলো, এল স্কয়ার। তাহলে ছিল হচ্ছে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। ঠিক আছে, এটা হচ্ছে চাপের মাত্রা। তাহলে হচ্ছে এই পাশে সমীকরণের এই পাশে বাম পাশে মাত্রা লিখে ফেললাম চাপের এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। ঠিক আছে, এটা সমান সমীকরণের এই পাশে মাত্রাগুলো সেম হইতে হবে। তাহলে উচ্চতা, উচ্চতা কি দৈর্ঘ্য প্রস্থ যেটা বলে সেগুলো তো একমাত্রিক। তাহলে উচ্চতার জন্য এল, এল এর মাত্রা এল এ। তারপর রো, ঘনত্ব, ঘনত্ব কি ছিল ভাইয়া, আমরা ঘনত্ব দেখে আসছিলাম, ঘনত্ব ঘনত্ব ছিল হচ্ছে একক আয়তনের ভর, ভর বাই আয়তন। ঠিক আছে, কারণ ভরের মাত্রা আর আয়তনের মাত্রা হবে ঘনত্বের মাত্রা। তাহলে ভরের মাত্রা কি ছিল ভাইয়া, ভরের মাত্রা ছিল হচ্ছে এম, আয়তনের মাত্রা ছিল এল কিউ, আয়তন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এল 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 গুণ করলে এল কিউ, তাহলে এম এল ইনভার্স 3। ঠিক আছে, এম এল ইনভার্স 3। তাহলে এখানে ঘনত্বের সেটা আমরা লিখি এম এল ইনভার্স 3, তারপর হচ্ছে তোমার বি। ঠিক আছে, তারপর হচ্ছে অভিকর্ষ ত্বরণ বা যে কোনো ত্বরণই বলো, ত্বরণের মাত্রাটা কি ছিল, এল টি ইনভার্স 2, তারপর হচ্ছে তোমার সি। এখন এটারে যদি আমরা ইয়া করি, এল এখানে আছে এল এর পাওয়ার -3, তাহলে এলটারে যদি নিয়ে আসি এল এর পরে এখানে এ, এখানে -3b, -3b, তারপর এল এর পর সি প্লাস সি, সূচকের অঙ্ক এখানে এল এর পর আসবে -3b, আর এল এর পরে যোগ করলে এল এর পর এ -3b প্লাস সি, একবারে লিখে দিছি। তারপর হচ্ছে তোমার এম এর পর কি হবে, এম এর পর বি আছে, আর এখানে টি এর পর কি আছে ভাইয়া, টি এর পর -2c। ঠিক আছে, আর এবার সমীকরণের বাম পাশে কি আছে, এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2, ইনভার্স 1, এটা হচ্ছে 1 টি ইনভার্স 2। ঠিক আছে ভাইয়া, এটা হচ্ছে 1 এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। এখন দেখো ভাইয়া, এখন আমরা এখান থেকে কি সমীকরণ, এটা হচ্ছে সমীকরণের সহগ সমীকৃত করে পাই, এটা হচ্ছে তোমরা ম্যাথে শিখবা। সমীকরণের বাম পাশে যখন যে মাত্রা আছে সমীকরণের ডান পাশে অবশ্যই সেম হইতে হবে, এল এর পাওয়ার যেটা আছে অবশ্যই এল পাওয়ার পাশে সেম হইলে তখনই সমীকরণ দুইটা সমান হবে। তাহলে এখানে লিখতে পারো যে সহগ সমীকৃত করে পাই, সহগ সমীকৃত, সহগ সমীকৃত করে পাই। কি হবে, যখন এল এর পাওয়ার এই পাশে যা আছে এই পাশে অবশ্যই সেম থাকলে তখনই সমীকরণটা সেম হয়েছে বা সমান হয়েছে। তাহলে এল এর পাওয়ার এখানে কি আছে, -3b প্লাস সি, এম এর পাওয়ার আছে বি, টি এর পাওয়ার আছে -2c। তাহলে এখানে টি এর পাওয়ার -2c, এখানে টি এর পাওয়ার -2, তাহলে -2c সমান সমান -2 বলতে পারি ভাইয়া। ঠিক আছে, সি সমান সমান কত পেয়ে গেলাম ভাইয়া, 1 পেয়ে গেলাম। আবার হচ্ছে তোমার দেখো হচ্ছে এখানে কি আছে, এম এর পাওয়ার বি, এখানে এম এর পাওয়ার আছে 1, তাহলে বি সমান সমান 1 পেয়ে গেলাম। আবার এখানে দেখো এল এর পর এ -3b, এ
a minus 3b a minus 3b প্লাস c সমান সমান কি আসছে সমান সমান এর পাশে l এর পাওয়ার আছে -1 তাহলে এখানে a এর মান জানো b এর মান জানো c এর মান জানো b এর মান আর c এর মান যদি বসাও তাহলে হচ্ছে a minus b এর মান 1 minus 3 প্লাস c এর মান কত c এর মান হচ্ছে তোমার 1 সমান সমান -1 তাহলে এখান থেকে হচ্ছে -3 + 1 তাহলে a সমান সমান তোমার চলে আসবে হচ্ছে 1 তাহলে a b c তিনটা পাওয়ার আসছে হচ্ছে তোমার 1 তাহলে এখান থেকে তুমি একবারে বলে দিতে পারো এখান থেকে ভাইয়া তুমি বলতে পারো হচ্ছে কি p সমান সমান k h রো g h এর পাওয়ার ছিল a h এর পাওয়ার ছিল দেখো h এর পাওয়ার ছিল হচ্ছে তোমার a f সমান পাইছো 1 রো এর পাওয়ার ছিল b b সমান 1 পাইছো g এর পাওয়ার ছিল c c সমান 1 পাইছো এখন যদি তুমি বসায় দাও তাহলে পাওয়া হচ্ছে h এর পাওয়ার 1 রো এর পাওয়ার 1 g এর পাওয়ার g এর পাওয়ার 1 তাহলে এখান থেকে আবার k এর এক্সপেরিমেন্টালি পাওয়া কনস্ট্যান্টের ধ্রুবকটার মান এক্সপেরিমেন্টালি পাওয়া যায় এক্সপেরিমেন্টালি দেখা গেছে এই ধ্রুবকটার মান 1 তাহলে p সেখান থেকে p সমান সমান h রো g তাহলে চাপ p হচ্ছে এই তিনটি সমীকরণের মানে তিনটা চলকের ঘাত একের সাথে নির্ভরশীল ঠিক আছে So at the end of the video, I just want to say each and every one of my students that whatever I have said inside the video, it was just for fun. Don't take that so seriously. I have said those things about the scientists so that you could easily remember the names of the scientists. So my humble request to everyone would be don't make a reel or fun things about those things. So that's all for today. See you in the next video. Assalamu alaikum.